صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. দণ্ডবিধি আলোচনা 106 ধারা পর্যন্ত হয়েছে, হ্যাঁ, গত ক্লাসে দণ্ডবিধি আইনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শেষ হলো। আজকে আমরা একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব। আমাদের শুনতে পাচ্ছি তো না? আজকে যে অধ্যায়ের আলোচনা বিষয়বস্তু, এটা কিন্তু দণ্ডবিধি আইনের এই অধ্যায়ের জন্য শুধু গুরুত্বপূর্ণ না। আমরা ইতিমধ্যে একটা ধারা পড়ে আসছিলাম দণ্ডবিধি আইনের তৃতীয় অধ্যায়ে। কত ধারা? দ্বিতীয় অধ্যায়ে 34 ধারা। এটা কিন্তু 34 ধারার জন্য গুরুত্বপূর্ণ না, দণ্ডবিধির অপরাধমূলক প্রায় সকল ধারার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে কিন্তু দণ্ডবিধি আইনের যে আজকের অধ্যায়টা আমরা আলোচনা করব, এই অধ্যায়টা কিন্তু দণ্ডবিধি আইনের এই অধ্যায়ের জন্যই যে শুধু গুরুত্বপূর্ণ এরকম না। আপনার দণ্ডবিধি আইনের যে কোনো অধ্যায়ের প্রশ্নের সাথে গিয়ে কি হতে পারে, এই জায়গাগুলা যুক্ত হতে পারে। আর একটা বিষয় মনে রাখবেন, যদি পরীক্ষা এমন কোনো প্রশ্ন হয় যে অপরাধের প্ররোচনা বা সহায়তা, হ্যাঁ, অপরাধের প্ররোচনা বা সহায়তা, এই সমস্ত ক্ষেত্রগুলাতে কিন্তু শাস্তি সব জায়গায় কি হবে, মানে আপনি একটা অপরাধের সহায়তা করলেন, আপনি নিজে অপরাধটা করতে যান নাই, আপনি অপরাধের কি সহায়তাকারী। সেক্ষেত্রে আপনি সহায়তাকারী হিসেবে বা সহায়তার ফলে যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে সহায়তাকারী শাস্তির পরিমাণ কিরকম হয়? যে অপরাধটা করতে গেল তার সমান হবে, ক, তার অর্ধেক হবে, খ, তার দীর্ঘতম মেয়াদের অর্থাৎ 4/1 হবে, নাকি 8/1 হবে? তো শাস্তির পরিমাণ, সহায়তার জন্য শাস্তির পরিমাণ কি হয়? সব সময় সমান হয়। কিন্তু এটা শুধু দণ্ডবিধিতে না, সব জায়গাতে গিয়ে দেখবেন যে সহায়তার জন্য শাস্তির পরিমাণ কি হবে, সমান হবে। দণ্ডবিধি আইনের 76 থেকে, অন্য কিছু লিখবেন না, দণ্ডবিধি আইনের 76 থেকে 106 ধারার ভিতরে কারো কোনো ধারাতে প্রবলেম আছে যে আমি এই ধারাটা বুঝি নাই, একটু বলেন তো। এই যে দণ্ডবিধি আইনের 76 থেকে 106 এই ধারাটা আমি বুঝি নাই, কি বুঝেন নাই একটু বলেন, কি ধারার প্রবলেম আছে লেখেন, দেখি আমি 76 থেকে 106 ভিতরে কোন ধারাটা বুঝতে কষ্ট। আচ্ছা, একজন 91, হুম, আর 105, হ্যাঁ, 106, 91 ধারা এমন এক ধারা, আপনি বুঝতে যদি কষ্ট হয় আপনি না বুঝলেও চলবে। বুঝতে পারছি বিষয়টা। 91 ধারা এমন এক ধারা, যদি এটা আপনি বুঝতে নাও পারেন কোনো সমস্যা নাই, কারণ এটাতে পরীক্ষা প্রশ্ন করবে না। কিন্তু এই অধ্যায়টা পড়ানো গিয়ে স্যার থেকে বলবেন যে এত গুরুত্বপূর্ণ অধ্যায় বলছেন, এই ধারাটা পড়াবেন না, সেই হিসেব করে কিন্তু কি করতে হয়, এটা পড়তে হয়। আচ্ছা, তো 91 ধারার, ঠিক আছে, এক একজনের এক এক ধারায় সমস্যা। 94 ধারা তো সমস্যা 106 ধারাতে, তাহলে পুরাটা জায়গায় একটু নেন। তাহলে এর আগে মানে, আচ্ছা 91 একটু বলি, 91 বিষয়টা কিরকম জানেন? যেমন দণ্ডবিধি আইনের 87, 88, 89 এই ধারাগুলোতে সম্মতির মাধ্যমে কাজ করলে কি অপরাধ হবে? সম্মতির মাধ্যমে, সম্মতি সহকারে কাজ করলে অপরাধ হয়। এটা না বুঝার কারণ হচ্ছে, আমি মানে এটা স্বাভাবিক হতেই পারে, এটা প্রথম শুনছেন না মনে রাখতে পারেন, তবে আমি বিশ্বাস করি যদি ক্লাসে পূর্ণ মনোযোগ থাকে তাহলে সেই ক্ষেত্রে বুঝে যাওয়ার কথা, কিন্তু সাধারণত বুঝে যাওয়ার কথা। আচ্ছা, এটা বুঝতে না পারার অস্বাভাবিক কোনো বিষয় না। তাহলে 87 দ্বারা যদি বুঝেন, আমি তো 105 ধারার কথাগুলো বইয়ের ভাষাতে বলেই নেই, একদম সহজ করেই বলছে, যে আবার আসতেছি। 91 ধারার আলোচনার বিষয়বস্তু হলো 87, 88, 89। আগে এটার উত্তর দেন, দণ্ডবিধি আইনের এই তিনটা ধারার মধ্যে সম্মতি সহকারে কাজ কি অপরাধ হয়? সম্মতি নিয়ে কোনো কাজ করলে কি অপরাধ হবে? হয় না। তাহলে 88 দ্বারা, আচ্ছা এখন মেসেজ অপশন বন্ধ করে ফেলতে হবে।
মোটামুটি আমি বুঝে ফেলছি আপনাদের কি সমস্যা। তাহলে যেমন ধরুন 88 দ্বারা সম্মতি আছে, শুধুই কি সম্মতি নাকি আরো কিছু আছে এখানে? আরো কিছু আছে, সৎ বিশ্বাস আছে, মঙ্গল করার ইচ্ছা বা অভিপ্রায় আছে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নয় এমন কোনো বিষয় আছে। তাহলে কিসের জন্য সম্মতি দিছে? খুবই গুরুতর অবস্থা, একজন পেশেন্টে বলছে আমার অপারেশন করেন, কি করেন, আমার খুব কষ্ট হচ্ছে আমাকে অপারেশন করেন, তাহলে আমার শরীর কি হবে, সুস্থ হবে। এই তো সম্মতি দিছে, তাই না? সম্মতি দিছে। এখন এই সম্মতির ফলে ডাক্তার কিন্তু কাজটা করছে। সম্মতি কার? এটা কি জোর করে সম্মতি নেওয়া হয়েছে? না, সম্মতি দিছে ওই ব্যক্তি। এখন সম্মতি দেওয়ার পরে অপারেশন করার পরে রুগী মারা গেল, তাহলে ডাক্তারের কাছে কি অপরাধ হবে? অপরাধ হবে না, অপরাধ হবে না। এখন ওই ব্যক্তি যে সম্মতি দিছে কি কাজের জন্য? অপারেশন করার জন্য, তাই না? বা অস্ত্রোপচার করার জন্য। কেন? সে অসুস্থ। তাহলে এই সম্মতিটা যে ডাক্তার এই কাজটা করলো, তাহলে এই সম্মতিটা বৈধ। কেন সম্মতিটা বৈধ? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এইখানে অপারেশন করতে হবে এরকম সম্মতি। এখন একজন ব্যক্তি এসে এরকম সম্মতি দিছে যে সম্মতি সহকারে কাজ করলে অপরাধ না, কিন্তু আইনের ভাষায় বলছে। এখন 91 দ্বারা আলোচনাটা মূলত কি নিয়ে? সম্মতি নিয়ে। কি নিয়ে? সম্মতি নিয়ে, যে সম্মতি দিল এই জন্য যে আপনি একটা কাজ করে ফেলবেন। হ্যাঁ, এখানে উপকার করার ইচ্ছা থাকতে পারে, হ্যাঁ তার ক্ষতি করার ইচ্ছা না থাকতে পারে, কিন্তু সম্মতি দিলে সব কাজ করা যায় না। যেমন এক নারী এসে বলতেছে গর্ভপাত করবে, বাচ্চাকে সে কি করবে, বাচ্চার ভ্রূণ যেটা আছে এটাকে নষ্ট করে ধ্বংস করে ফেলবে, তাহলে এখানে তো সম্মতি আছে। এখন ডাক্তার কি বলবে? যে সম্মতি আছে, এটা করে ফেলি। ডাক্তার যদি এই কাজের ভিতরে সাধারণত 88 ধারাতে রেহাই পেয়েও যায়, কিন্তু এই সম্মতি এমন এক অপরাধমূলক কাজের সম্মতি, ডাক্তার কিন্তু এখানে গর্ভপাতকরণের সহায়তাকারী হয়ে যাবে। কি হয়ে যাবে? সহায়তাকারী হয়ে যাবে। অতএব 91 দ্বারা বলছে সম্মতি থাকলে সব কাজ করা যায় না। সম্মতি থাকলে 87, 88, 89 রেহাই পাওয়া যায়। কোন কাজে? কোনো বৈধ কাজের সম্মতি থাকলে রেহাই পাওয়া যায়, কিন্তু অবৈধ কাজের সম্মতি থাকলে, সম্মতি নিয়ে করলেও, কোনো অবৈধ কাজ সম্মতি নিয়ে করলেও কি হবে না? রেহাই পাবে না। কোনো অবৈধ কাজের ক্ষেত্রে সম্মতি নিয়ে করলেও কি পাবে না? রেহাই পাবে না। একটু এখন আমি আরেক মিনিট খুলে দিলাম অপশনটা। যারা বলছিলেন যে 91 দ্বারা বুঝি না, এখন বলেন বুঝছেন কিনা, নাহলে আমি আরেকবার বলতে হবে। যারা বলছিলেন যে 91 বুঝি না, তারা একটু বলেন এখন। এখন বুঝছেন? আচ্ছা, তাহলে ওই দিন বুঝাইতে পারি না, তাহলে এটা আমার ব্যর্থতা ছিল, তাই না? আচ্ছা, আর কি তারা বলছেন? অতএব 91 দ্বারার প্রেক্ষাপটটা কিভাবে হইলো? 91 দ্বারার আলোচনার মূল বিষয়টা কি? 91 দ্বারার মূল বিষয়টা হলো সম্মতি হলেই সবকিছু করা যাবে না। আমাকে একজন অনুমতি দিল একটা কাজ করার জন্য, এটা কাজ করার জন্য অনুমতি দিছে, যে কাজটা করার জন্য অনুমতি দিছে আমি পরবর্তীতে বলতে পারবো যে অনুমতি দিছে, তাহলে আমিও তার অনুমতি নিয়েই করছি। আরেকটা বলি সহজে, ধরেন আরেকটা উদাহরণ দিই 91 দ্বারা। এখন দেখেন আপনারা একটা উদাহরণ তৈরি করতে পারেন কিনা। যদি আপনারা তৈরি করতে পারেন, যেমন কোনো একটা বাসায় বেড়াইতে গেলেন আপনি, হ্যাঁ, একটা বাচ্চার বয়স কত বছর? ধরেন 11 বছর, খুব চঞ্চল। এখন ওই বাসার ভিতরে একটা জিনিস খুব পছন্দ হয়েছে, বলতেছেন যে বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে যে আঙ্কেল এই খেলনাটা তো তোমার, বা এই জিনিসটা কি তোমার আব্বুর? যে হ্যাঁ আমার আব্বু, তো আমি এটা নিয়ে যাই। বলে আঙ্কেল নিয়ে যান। তাহলে এই যে সম্মতি দিছে বাচ্চাটা, আপনি নিয়ে গেলেন, তাহলে সম্মতি দিলে কি আপনি নিবেন এটা? কেন নিবেন না? কারণ আপনি মনে মনে জানেন যে বাবা আমার সম্মতি চাইলে দিবে না। এই বাচ্চাটা সম্মতি চাইছে, সে দিছে, তাহলে সম্মতির ভিতরে একটা কি আছে আপনার মনে? চুরি করার মতো একটা অপরাধ আছে, অভিপ্রায় আছে, মানে এখানে কি আছে? এটা একটা অপরাধ হয়ে যায়। এই জন্য সকল সম্মতিতে সব কাজ করা যাবে না। বুঝাইতে পারছি? 91।
আর হলো 94 লেখছেন অনেকেই। 94 বিষয়টা হলো এরকম, দণ্ডবিধি আইনের 94 সহজ ধারা। আমি এক জায়গায় চাকরি করতেছি, এখন আমাকে, আমি ধরেন একটা অফিসে আছি, অফিসে কাজ করতেছি, হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী গোষ্ঠী এসে অফিসে প্রবেশ করলো, আমার মাথায় পিস্তল ধরে দিল। পিস্তল ধরে কি বলছে, যে এই ফাইলের ভিতরে তুমি সই করে দাও, এই ফাইলটার ভিতরে তুমি কি করো, সই করো, যদি সই না করো তোমার কি করবো, মৃত্যু ঘটে ফেলবো, মেরে ফেলবো। এখন আমি দেখছি আমার উপর তাৎক্ষণিকভাবে একটা মৃত্যুর আশঙ্কা সৃষ্টি হয়ে গেছে যুক্তিসঙ্গতভাবে, কিন্তু এই ফাইলটা যদি আমি সই করি কি হয়ে যাবে, আমার কোম্পানির বড় একটা ক্ষতি হয়ে যাবে, অথবা সরকারের একটা ক্ষতি হয়ে যাবে, তাই না? কিন্তু আমি কি করবো, আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি এটা সই করে দিব। তাহলে আমি কি ইচ্ছা করে করছি না, আমাকে করায় নেওয়া হয়েছে, আমাকে করায় নেওয়া হয়েছে এই কাজটা। তাহলে আমি 94 দ্বারা কি পেয়ে যাব, রেহাই পেয়ে যাব। তবে এমন কোনো কাজ যদি আমি, আমাকে তাৎক্ষণিক ভয় দেখানোর ফলে আমি কারো মৃত্যু ঘটায় ফেলি, অথবা রাষ্ট্র মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধ করি, তাহলে কিন্তু আবার কি পাবো না, রেহাই পাবো না। এটা হলো দণ্ডবিধানের কত দ্বারা, 94 দ্বারা। ক্লাস বুঝার প্রধান কন্ডিশন এবং প্রথম কন্ডিশন হলো ক্লাসের ভিতরে মনোযোগী থাকা। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অংশ চলতেছে। 99টা অনেকেই বলতেছেন বুঝতে পারেন নাই, 99টা তো যে ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার কি করা যায় না, প্রয়োগ করা যায় না। তাহলে 99 এর চারটা কথা আমি কিন্তু একদম খুব সহজ ভাবে বলছি, বইয়ের ভাষায় যদি বলা হয় এখানে, এখানে অনেক কথা, যে পদাধিকার বলে সৎবিশ্বাসে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য, যদিও বা কাজটা আইনের দৃষ্টিতে যথাযথ যুক্তিযুক্ত নহে, তাহলে এইসব কথাগুলো ভাষাগুলো বোঝা বড় কঠিন ব্যাপার। তাহলে সহজ কথা হলো, আপনার নাম ফিরোজ, আপনি একজন সরকারি কর্মচারী, আপনি একটা কাজ করতেছেন আইন বলেই। আচ্ছা, আপনি একটু, আপনি একটা কাজ করতেছেন, আইনানুগ কোনো একটা কাজই করতেছেন, তাহলে আপনার এই কাজের দ্বারা আব্দুল্লাহ আল মামুনের কি হতে পারে, তার প্রতি আক্রমণ হতে পারে। কি আক্রমণ, আব্দুল্লাহ আল মামুন হয়তো হতাহত হতে পারে, অথবা সে সাধারণভাবে জখম হতে পারে। তাহলে কি আব্দুল্লাহ আল মামুন আপনার এই ফিরোজ নামক সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে? পারবে না। কেন? কারণ এই সরকারি কর্মচারীর কাজের দ্বারা যদি আব্দুল্লাহ আল মামুনের মৃত্যু বা গুরুতর জখমের মতো পরিস্থিতি সৃষ্টি হইতো, তখন পারতো। কেন পারত? কারণ সে একজন ব্যক্তি ছিল, কিন্তু যেহেতু সরকারি কর্মচারী, এই জন্য স্বাভাবিক কোনো ক্ষেত্রেই, ছোটখাটো কোনো আক্রমণের ক্ষেত্রেই সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে কি নাই। তাহলে এটা কি সরকারি কর্মচারীর বিরুদ্ধে, নাকি সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে? সরকারি কর্মচারীর কাজের বিরুদ্ধে কিন্তু, এই জায়গাটা বুঝতে হবে। এটা হলো প্রথম। তাহলে নর্মালি আমি একজন ব্যক্তি, শরীফুল নামক ব্যক্তি এমন ভাবে সবুজের প্রতি আক্রমণ করে, সবুজের উপর, সবুজের আঘাতের সম্ভাবনা আছে। কিসের সম্ভাবনা? সবুজের সাধারণভাবে জখম হওয়ার সম্ভাবনা আছে। সবুজের কি আত্মরক্ষার অধিকার থাকবে শরীফুলের বিরুদ্ধে? প্রশ্নের উত্তর দেন। শরীফুল এমন একটা কাজ করতেছে, এমন একটা আক্রমণ করলো, এই আক্রমণের ফলে সবুজের কিসের সম্ভাবনা আছে? সাধারণভাবে জখম হওয়ার সম্ভাবনা আছে, আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাহলে কি সবুজের আত্মরক্ষার অধিকার থাকবে? কেন থাকবে না? আমি কি শরীফুল সরকারি কর্মচারী বলছি আমি? থাকবে, অবশ্যই থাকবে। আরে আপনার প্রতি একজন আক্রমণ করছে, সাধারণভাবে জখম হবেন, তাহলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন না? অবশ্যই করবেন। কিন্তু শরীফুল একজন সরকারি কর্মচারী, শরীফুলের কাজের দ্বারা মাহবুবের সাধারণ জখম হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, মাহবুবের কি অধিকার থাকবে? থাকবে না, কারণ আমি সরকারি কর্মচারী। এখন বুঝাইতে পারছি? ঠিক এইটাই 99 এর প্রথম অংশ, যে সরকারি কর্মচারীর কাজের দ্বারা যদি একবারে মৃত্যু অথবা গুরুতর জখমের সম্ভাবনা সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে বা তার কাজের বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার নাই। আর 99 এর দ্বিতীয় অংশ হলো, এই সরকারি কর্মচারীর নির্দেশেতে, নির্দেশে কেউ দায়িত্ব পালন করতেছে, কর্তব্য, ওই সময় যদি কোনো ওই ব্যক্তির দ্বারা, তাহলে ওই 99 যে দ্বিতীয় অংশ, এটা কি সরকারি কর্মচারী নাকি ব্যক্তি? ব্যক্তি। এটা এমসিকিউ প্রশ্ন করি, যারা আইনের গভীরতা বুঝেন তারা উত্তর দিতে পারবেন। এটা গভীরতা বুঝেন বলতে, কেউ বুঝেন না, কেউ বুঝে আসেন এগুলো বাড়ি থেকে, অর্থাৎ মনোযোগটা, যারা গত ক্লাসটা মনোযোগ দিছিলেন তারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। সাধারণত কোনো ব্যক্তির কাজের বিরুদ্ধে, খুব গভীরভাবে লক্ষ্য করেন, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে আক্রমণ করে,
তাহলে আক্রমণের বিরুদ্ধেও প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। তবে এমন কোন ব্যক্তি, যে এই ব্যক্তির কাজের দ্বারা কোনো ব্যক্তির আঘাতের সম্ভাবনা থাকলেও প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না? যদি ব্যক্তিটি মহিলা হয়, ক। যদি ব্যক্তিটি শিশু হয়, খ। যদি ব্যক্তিটি সরকারি কর্মচারী হয়, বোঝার চেষ্টা করেন। এটাও বাদ, এই প্রশ্ন সরকারি কর্মচারী আনি নাই, এই প্রশ্ন বাদ। আরো 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 ডিপলি আবার আবার বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু গভীর একটা প্রশ্ন। যে সাধারণত কোনো ব্যক্তির কাজের বিরুদ্ধেই প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, কিন্তু এমন এক ব্যক্তি, যে ব্যক্তির কাজের বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার স্বাভাবিকভাবে প্রয়োগ করা যায় না, যদি না মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকে, এটা কোন ব্যক্তি? ক অতিবৃদ্ধ, খ শিশু, গ মহিলা, ঘ সরকারি কর্মচারীর নির্দেশে কার্যরত কোনো ব্যক্তি। তাহলে কি বুঝলেন? সরকারি কর্মচারীর নির্দেশে কার্যরত কোনো ব্যক্তি। তাহলে সরকারি কর্মচারীর নির্দেশে যারা কাজ করে, তাদেরও কি এটা ক্ষমতা আছে কি না? তাদের একটা পাওয়ার আছে। তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে কি লাগবে? মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা সৃষ্টি হতে হবে, না হলে পসিবল না। এটা হলো 99 এর দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হলো কি? যদি কার আশ্রয় লাভের, বেসরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, নাকি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে, নাকি দুইটাই সঠিক, নাকি একটাও সঠিক নয়? কোনটা সঠিক হবে? কোন কর্তৃপক্ষ? সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকলে। আর 99 এর চতুর্থ অংশের যে আলোচনা, এটা কি হবে? প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে সরকারি কর্মচারীর নির্দেশ গ্রহণ করতে হবে, ক। প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে যতটুকু প্রয়োজন তার থেকে তুলনামূলক কম ক্ষতি সাধন করতে হবে, খ। অধিকার প্রয়োগকালে অধিকারের চাইতে অধিক ক্ষমতা প্রয়োগ করা যাবে, ঘ। আক্রমণের সমান সমান বা বিপরীত সমান অধিকার প্রয়োগ করতে হবে। তাহলে বিপরীত সমান অধিকার কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এটা হলো 4 নম্বর অংশটা। ঠিক আছে। প্রতিরক্ষার অধিকার কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত মনে আছে? প্রতিরক্ষা বা আত্মরক্ষার অধিকার কয়টি সূত্রের উপর প্রতিষ্ঠিত? হুম, কয়টি? প্রশ্ন হবে কিন্তু এগুলোর থেকে। আমি আপনাদের একটা সহজ কথা বলি। এখন এবং পরবর্তী সময় ইনশাল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়, ফৌজদারি কার্যবিধি বলেন, সাক্ষ্য আইন বলেন, দণ্ডবিধি আইন বলেন, ভাষ্য থেকে প্রশ্ন হবে, আর আমি ক্লাস আলোচনা করবো না, এটা হতে পারে না। এটা মনে রাখবেন। মানে যে কোনো ভাষ্য, দণ্ডবিধি বলেন, সাক্ষ্য আইন বলেন, পুলিশ প্রবিধান বলেন, এবং ফৌজদারির ভাষ্য বলেন, মানে ভাষ্য কেন্দ্রিক প্রশ্ন হবে, আর আমরা ক্লাসে এই প্রশ্ন আলোচনা করব না। এটা আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হতে পারে না, এই সুযোগ নাই। কারণ আমাদের এরকম ভাষ্য কেন্দ্রিক মূলত সব প্রশ্ন রেডি করা আছে ক্লাসে আলোচনা করার জন্য। এটা প্রতি বছরই করি। অতএব আমি আপনাকে সহজভাবেই বলবো, যারা মানে ভাষ্য নিয়ে খুব চিন্তিত আছেন, আহ, মানে আমি বই কিনতে না করতেছি না, বইয়ের সৌন্দর্য একটা দেখতেই ভালো লাগবে। আপনি দণ্ডবিধির ভাষ্য, ফৌজদারি কার্যবিধির ভাষ্য যদি আপনি নাও কিনেন, পদোন্নতি পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু আমরা ক্লাস থেকে আপনাকে ডেলিভারি দিব ইনশাল্লাহ। ঠিক আছে। সাক্ষ্য আইন তো হবেই, কিন্তু যদি আপনি কিনেন ভালো, আলহামদুলিল্লাহ। তবে প্রবিধানের যে ভাষ্যটা, প্রবিধান যখন পড়ানো শুরু হবে আপনাদের, প্রবিধানের ভাষ্য বলবে, অনেকে বলতেছেন যে প্রবিধানের ভাষ্য কিনবো না মূল বই কিনবো। প্রবিধানের মূল বইটাই ভাষ্য, বুঝছেন? এটা এমন না যে প্রবিধানের বই একটা ভাষ্য একটা। প্রবিধানের ভাষ্য যে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, এটাই বই এটাই ভাষ্য, বুঝছেন? এটা যেমন ফৌজদারি আলাদা মূল বই, আবার ভাষ্য। প্রবিধানের হচ্ছে একসাথেই ভাষ্য একসাথেই বই, একই বিষয়। প্রথম খণ্ডটা অবশ্যই কি করবেন? কিনে নেবেন। তাহলে দেহের ক্ষেত্রে আরম্ভ স্থিতিকাল 102 দ্বারা, এটা তো বুঝছেন। তাহলে কিভাবে লেখছেন? আমার উপরে আক্রমণ করলো মামুন, তাহলে আমার কি অধিকার শুরু হয়ে গেছে না? আক্রমণ করছে, অধিকার শুরু হয়ে গেছে। তাহলে যতক্ষণ আক্রমণ চলমান, বা যতক্ষণ পর্যন্ত সে আমাকে না ছাড়বে বা আক্রমণ না থামবে, ততক্ষণ পর্যন্ত তো আমার অধিকার চলবে নাকি? চলবে না? নাকি মামুন চলে গেছে, এখন আমাকে আঘাত করে, আক্রমণের পর আঘাত করলো, এখন সে বাসায় চলে গেছে, এখন আমি 2 দিন পরে গিয়ে বললাম, তুমি ওই দিন আমাকে ধরছিলে, আজকে আমি তোমাকে পাইছি,
অধিকার আছে, থাকবে এই অধিকার, এরকম সুযোগ আছে? না। তাহলে অধিকারের সময়টা কিন্তু যতক্ষণ এই আক্রমণ চলে ততক্ষণ চলে, আক্রমণ শেষ অধিকারও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে 105-এ আপনি সম্পত্তির ক্ষেত্রে কিভাবে লিখবেন? এভাবে লিখবেন। আপনি বইয়ের ভাষায় কি লিখছে? আপনি কি কখনো কোনোদিন কেউ বইয়ের মতো করে হুবহুব লিখতে পারে? লেখা যায়? লেখা হয়? হয় না। কেন হয় না? যে পরিমাণ সময় আমরা পাই, এই সময়ের ভিতরে বইয়ের হুবহুব ভাষা লেখার মতো সুযোগ আমাদের হয়ে ওঠে না কখনোই। এই জন্য আমরা শর্ট ভার্সনটাই লিখবো। এটা আপনি নিজের মনের মতো করে লিখবেন। তাহলে 105-এ 3টা ক্ষেত্রে ভাগ করবেন। চুরি, তাহলে চুরি করার জন্য প্রবেশ করছে, এখন আমি দেখি যে কি করে, চুরি করে কিনা, আবার বের হয়ে যায় কিনা, এরকম। নাকি আমার ঘরে প্রবেশ করছে, আমার অধিকার শুরু হয়ে গেছে? আমার কিন্তু অধিকার কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন আমার ঘর থেকে চুরি করে সম্পত্তি নিয়ে চলে গেছে, ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার সময় সাথে মোবাইল ফোনটা নিয়ে গেছে। আমার কি অধিকার আছে না নাই বলেন? ঘর থেকে বের হয়ে গেছে সে, অধিকার আছে? উত্তর দিবেন প্লিজ। যারা আমাকে রেসপন্স করবেন, যারা আমার ক্লাসে খুব অ্যাক্টিভ থাকবেন, এটা আমার ক্লাসে না, যে কোনো টিচারের ক্লাসে, যেখানে ক্লাস করবেন ক্লাসে অ্যাটেনশন থাকবে, মনোযোগ থাকবে, আপনার প্রতি বরকত আসবে পড়ার প্রতি। বুঝছেন না? আপনি ক্লাস করতেছেন, এক কানে হেডফোন আছে, আরেক দিক দিয়ে পড়া শুনতেছেন, এই পড়ার কখনো আপনি বরকত খুঁজে পাবেন না। মনোযোগ মানুষের জীবনে সফলতার একটা অন্যতম প্রধান অংশ। আমি যেমনই হই না কেন, আমার কথাগুলো যতই অগোছালো হোক না কেন, যদি এখানে আপনার পূর্ণ মনোযোগ থাকে, তাহলে আমার ভুলগুলোর ভিতর থেকে আপনি সঠিকটা কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন। আপনার অনুধাবনমূলক জ্ঞানে আল্লাহ দিয়ে দিবে এটা, যে যদিও বা মাস্টার ভুল বলছে কিন্তু সঠিক কিন্তু এটা, তুমি এটা এটা ধরো, এটা আপনার কাছে আসবে এটা। এই জন্য মনোযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা ক্লাসের মনোযোগ হারাইলে আগামীকালকে গিয়ে কি এই ক্লাসটার হুবহু পাবেন? এরকমটা তো আপনার নাও পাইতে পারেন, হয়তো রিভিশন হবে, এই জন্য কষ্ট হবে। এই সারাদিন অফিস আদালত করার পরে বাসায় এসে এই টাইমটা তো আমাদের একটা কিসের, এটা বিশ্রামের সময় মূলত, তাই না? বিশ্রাম এটা আমাদের একটা অধিকার মৌলিক, কিন্তু আমরা কি এই সময়টাকে কি করতেছি? আমাদের নিজের প্রয়োজনে, নিজের সুন্দর ভবিষ্যতের জন্য, সুন্দর আগামীর জন্য আমরা ব্যয় করতেছি। এটা আল্লাহ দেখতেছে না? কোন পাপের কাজ করতেছি আমরা? এটা কোন পাপ তো করতেছি না। সম্মানের জন্য, সম্মানের জন্য কষ্ট করতেছি, আবার আল্লাহর কাছে সম্মান চাচ্ছি। তাহলে অবশ্যই আল্লাহ এগুলো আমাদেরকে কবুল করবে। এই বিষয়গুলা খুব একটু গভীরভাবে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ক্লাসের ভিতরে শৃঙ্খলা রাখাটা খুব জরুরি। ফৌজদারি কার্যবিধি আইনের, সরি, দণ্ডবিধি আইনের, তাহলে একটা প্রশ্ন দেখেন, দিকে এই প্রশ্নের উত্তরটা কে কি দেন। অনেকে তো ভিডিও মোডে থাকেন, আমি একটু অপেক্ষায় থাকি যে আপনারা কি করতেছেন, কি আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, মানে কি বলতে চাচ্ছেন আমার উত্তরে। তাহলে ধরেন আমি প্রবেশ করলাম কার ঘরে, হৃদয় সরকারের ঘরে, কি করার জন্য? মোবাইল চুরি করার জন্য। আমি জানি তার ঘরে একটা ফোন আছে, তার 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 কিন্তু অধিকার সৃষ্টি হয়ে গেছে। এখন মোবাইল চুরি করে ঘর থেকে বের হয়ে গেছি, দেখি প্রশ্নের উত্তর দেন, বের হয়ে গেছি। এখন হৃদয় সরকারের কি অধিকার আছে? মোবাইল চুরি করে তার ঘর থেকে কিন্তু আমি বের হয়ে গেছি, এখন কি তার অধিকার হইছে? থাকবে? আচ্ছা, তাহলে ধরেন অধিকার আছে। এখন হৃদয় সরকার এসে আমার মাথায় এমন এক বাড়ি দিচ্ছে তার এই মোবাইলটা নেওয়ার জন্য, যদি আমি মোবাইল নিয়ে চলে যাচ্ছি, সে কি করছে, আমার মাথায় একটা মারাত্মকভাবে আঘাত করছে এবং আমার মৃত্যু হয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু তার অধিকার ছিল। কেন? যতক্ষণ পর্যন্ত সম্পত্তি সে উদ্ধার না হবে, ততক্ষণ পর্যন্ত তার অধিকার কি করবে, থাকবে। এখন তার মোবাইলটা নেওয়ার জন্য সে আমার মাথায় বাড়ি দিচ্ছে, আমি চোর, আমার মৃত্যু হয়েছে। তাহলে হৃদয় সরকারের কাজ কি, বৈধ নাকি অবৈধ? বলেন, বৈধ না অবৈধ? যারা বৈধ তারা হাত উঠান যে তার কাজটা বৈধ হয়েছে, আইনানুগ হয়েছে, যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সে মৃত্যু ঘটাইছে। যারা বৈধ আছেন তারা হাত উঠান। আচ্ছা, আচ্ছা, এখন হাত নামান, অনেকে হাত উঠাইছেন মাশাল্লাহ। এখন যারা বলতেছেন এই কাজটা বৈধ হয় নাই, তারা হাত উঠান। সংখ্যা দুই দিকে আছে, তবে অবৈধর দিকে বেশি। তাহলে আপনারাই তো বললেন, আপনারাই বললেন যে অধিকার আছে, আবার এখন আপনারাই বলতেছেন কাজ অবৈধ হইলো। তাহলে কেন বলেন এটা, বলেন? এই প্রশ্নের জবাব চাই আমি। যারা বলছেন এই কাজটা বৈধ, কিন্তু এখন আবার বলতেছেন, বলতেছেন অধিকার প্রয়োগের কি আছে, তার সময় আছে। অধিকারের, আত্মরক্ষার অধিকার সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় কত, 105, মানে 105-এ কি আরম্ভ স্থিতিকাল। তাহলে অধিকার আছে এটা বললেন, কিন্তু আবার কাজ অবৈধ হয়ে গেল। কেন হলো এটা? তাহলে যারা বলছে বৈধ,
মানে অধিকার আছে এবং বলছে অবৈধ, তাদের কথা কি সঠিক? অবশ্যই সঠিক। কেন সঠিক দেখেন, অধিকার আছে কিসের জন্য? আপনার এই সম্পত্তি উদ্ধার করার অধিকার আছে, এই মোবাইলটা উদ্ধার করার অধিকার আছে, তাকে বাড়ি মেরে মেরে ফেলার অধিকার আপনার নাই। তাহলে বাড়ি মেরে মাথা ফাটানো কখন বৈধ ছিল? এখন আমার, আমি কার ঘরে গেছিলাম? হৃদয় সরকারের ঘরে। যখন মোবাইল চুরি করতেছিলাম তখন হৃদয় সরকারে আমাকে দেখে ফেলছে। তখন সে কি অধিকার প্রয়োগ করছে? তখন আমি ভাবছি হৃদয় সরকার তো অধিকার প্রয়োগ করে দেখা যাচ্ছে আমার বিপদে ফেলে দিবে। তখন আমি এমন এক অস্ত্র হাতে নিছি, লাঠি হাতে নিছি, হৃদয় সরকারকে কি করব? মেরে ফেলবো। তখন হৃদয় সরকার আমার গুলি করে দিচ্ছে তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়া অথবা লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে ফেলছে। তখন কি বৈধ কিনা? হ্যাঁ, তখন বৈধ হবে। কেন? কারণ এমন অবস্থায় চুরি করতেছি, যদি হৃদয় প্রতিহত না করে তাহলে তারই আমি মৃত্যু ঘটায় ফেলবো। ওই অবস্থায় চুরের মৃত্যু ঘটানো যায়। এখন আমি মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে গেছি, ওই অবস্থায় কি বাড়ির মালিকের মৃত্যুর সম্ভাবনা আছে? গুরুতর জখমের সম্ভাবনা আছে? আমি তো আমার নিজের জীবন নিয়ে পালাচ্ছি। তাহলে এই অবস্থায় যে সে আমাকে এসে বাড়ি মেরে মেরে ফেললো, তাহলে তার কাছ তো বৈধ হলো না। কথা বুঝেন নাই? এই এই জায়গাগুলো বুঝতে হবে এটা। এই জায়গাগুলো কি করতে হবে? এই জন্য আপনি ধারাগুলো শুধু এখন বুঝবেন, পরে যখন প্রশ্ন গিয়ে পড়বেন তখন আপনার কাছে মনে হবে না আমি আরেকটু ভালো ধারণা পাইছি। কি হয়েছে? আমার ধারণাটা আরেকটু ভালো হয়েছে। ঠিক আছে? এই এই হচ্ছে সিস্টেমটা এরকম। এখন যদি একই সাথে প্রশ্ন পড়ে, একই সাথে সূচি পড়ে এভাবে যাওয়া হয়, তাহলে একটা জটিলতা সৃষ্টি হয়। অতএব আপনি সূচিগুলোর প্রতি ভালো ধারণা রাখেন, সকল প্রশ্নের উত্তর আপনার কাছে কি থাকবে? রেডি থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দস্যুতার ক্ষেত্রে ওইভাবে লিখবেন। দস্যুতা করার জন্য প্রবেশ করছে। দস্যুতা মানে কি? এই দস্যুতা কি? দস্যুতা আলাদা কোনো অপরাধ নাই, জানেন এটা? দস্যুতা আলাদা কোনো অপরাধ নাই দণ্ডবিধি আইনে। বিশ্বাস করেন? মানে দস্যুতা এমন একটা অপরাধ, এটা নিজস্ব কোনো রূপ নাই। এটা আবার কেমন কথা বললেন? দণ্ডবিধি আইনে এমন একটা অপরাধ আছে যেটার নিজস্ব কোনো রূপ নাই। এটা হয়তো চুরি থেকে সৃষ্টি হয় অথবা বলপূর্বক আদায় থেকে সৃষ্টি হয়। বোঝার চেষ্টা করেন। দস্যুতা কয়টি জায়গা থেকে সৃষ্টি হয়? দণ্ডবিধানে 390 ধারায় দস্যুতা কাকে বলে এমন কত কথা বলা নাই। 390 বলা আছে কি? চুরি যখন দস্যুতা, বলপূর্বক সম্পত্তি যখন দস্যুতা। সকল দস্যুতা হয় চুরি থেকে। সকল দস্যুতার ভিতরে হয়তো চুরি আছে অথবা কি আছে? বলপূর্বক গ্রহণ আছে। তাহলে আমি চুরি করতে গেলাম, চুপি চুপি করে নিয়ে চলে আসলাম, এটার নাম হলো চুরি। আমি চুরি করতে গেলাম, কারো মৃত্যু ঘটায় ফেললাম, কাউকে আঘাত করলাম, কাকে আটক করলাম, অথবা মৃত্যু, আটক, আঘাতের জন্য ভয়ভীতি দেখাইলাম, অথবা মৃত্যু, আটক, আঘাতের জন্য চেষ্টা করলাম, তখন এই চুরির নাম কি হয়ে যাবে? দস্যুতা। যদি সদস্য 4 বা তার কম সংখ্যক হয়। আবার এই কাজটাই চুরি করতে গিয়া মৃত্যু, গুরুতর জখম বা আটক বা এর ভয়ভীতি বা এর উদ্যোগ গ্রহণ করলাম, যদি সদস্য তার বেশি হয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? ডাকাতি। কি হয়ে যাবে? ডাকাতি। আবার আরেকটা কোথায় থেকে দস্যুতা হয়? বলপূর্বক গ্রহণ থেকে। আমি মিলনকে বললাম, মিলন তুমি আমাকে 50,000 টাকা না দিলে এই এলাকায় বিজনেস করতে পারবা না। মিলন বলে বস চলে যান, আমি কালকে পাঠাই দিব। কালকে দেশে আমাকে পাঠাই দিল বা পাঠাই দিবে। এটার অপরাধের নাম হলো বলপূর্বক আদায় বা গ্রহণ, যার আলোচনা দণ্ডবিধির 383 থেকে 389 আছে। এখন আমি মিলনকে বলতেছি কাল টাল বুঝি না, নাও এখনই আমাকে কি করতে হবে? এটা দিতে হবে। আমার সামনেই দিতে হবে, এখনই দিতে হবে। তখন আর এটা বলপূর্বক আদায় থাকবে না। তখন দণ্ডবিধানে 390 ধারার দ্বিতীয় অংশে গিয়ে এটা কি হয়ে যাবে? দস্যুতা হয়ে যাবে। কি হবে এটা? দস্যুতা হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য দণ্ডবিধি আইন অন্য যে কোনো আইনের চাইতে গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রশ্ন সবচেয়ে বেশি হবে এবং বাস্তবিক জীবনে আপনার পুলিশিং করতে গিয়ে সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনাকে শক্তিশালী একজন অফিসার হওয়ার জন্য দণ্ডবিধি আইন সম্পর্কে জানতে হবে। আর আজকে এমন একটা অধ্যায়ের আলোচনা, এই দণ্ডবিধি আইনের পঞ্চম অধ্যায়। আমরা আগেই বলছি যে দণ্ডবিধি আইনের 4টা অধ্যায়, একদম 7 তারকা বিশিষ্ট অধ্যায়, যা হলো 4, 5, 16, 17। এরপরে হলো আপনার 5 তারকা বিশিষ্ট অধ্যায় হলো 4টা, 8, 9, 10, 11। আর বাকি কিছু অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু কিছু দ্বারা। কিন্তু আমরা টোটাল দণ্ডবিধি সব কয়টা দ্বারাই পড়বো যদি আল্লাহ তৌফিক দেন। তাহলে আজকের আলোচনা আমাদের ফৌজদারি দণ্ডবিধানে কত ধারা থেকে? 107 ধারা থেকে। এই অধ্যায়ের আলোচনা দণ্ডবিধি আইনের 107 থেকে দণ্ডবিধি আইনের 100 কত ধারা পর্যন্ত? 20 ধারা পর্যন্ত। 107 থেকে কত? 120। তো অপরাধের জন্য যদি কোনো ব্যক্তি সহায়তা করে, তাহলে আমরা আগেই বলছিলাম শুরুতে যে অপরাধের সহায়তার জন্য শাস্তি কতটুকু হয়? দ্বিগুণ হয়, অর্ধেক হয়, সমান হয়?
নাকি ওই অপরাধ হয় না? সমান সমান। দেখেন, আপনি একজনের একটা পরামর্শ দিচ্ছেন, একটা অপরাধ করার জন্য বলছেন যে তুমি এই কাজটা করো। আপনি বেস্টমেটকেই বলছেন, আপনি বেস্টমেট আপনার সাথে পরামর্শ নিচ্ছে, এই যে আমার সাথে তো তোমার ভাবি বন্ধু এরকম এরকম করে। আপনি তারা বলছেন যে মায়ের উপর কোনো ওষুধ নাই, সাপোজ এটা কথার কথা। আপনি কিন্তু তারা বলে দিচ্ছেন এজ ইউজুয়ালি নর্মাল মোডে, মানে এতটা গভীরে চিন্তাও করেন নাই। উনি যে বাসায় গিয়া গুরুতর জখম করলো বা আঘাত করলো, উনি যে যে যৌতুকের একটা মামলা দেয় যে যৌতুকের জন্য আমার জখম করছে, তাহলে ওনার যেমন শাস্তি তার স্বামীর, ওই বেস্টমেটেরও সমান শাস্তি হবে। কেন? সে এই কাজটার জন্য সহায়তা করছে। বুঝাতে পারছি? অতএব কোনো অপরাধমূলক কাজের জন্য মানে সহায়তাটা কিরকম? সহায়তা মানে কি এমন একদম আমার সাথে যেতে হবে? সহায়তা মানে কি সাথে থাকা? এই দণ্ডবিধানে সহায়তা মানে কি সাথে থাকা? মুখের কথাতে সহায়তা হয় কি না? মুখের কথাতে সহায়তা হইতে পারে না? মুখের ভাষাতেও কি হয়? সহায়তা হয়। দণ্ডবিধান অনুসারে সহায়তার উপাদান হলো দুইটা। কয়টা? সহায়তার উপাদান বা ব্যাখ্যা হলো কয়টা? দুইটা। কি কি দুইটা ব্যাখ্যা? এই ব্যাখ্যাগুলো পড়বেন। দণ্ডবিধির 107 ধারায় দুইটা ব্যাখ্যা, 108 ধারার 5টা ব্যাখ্যা। এই 5 এবং 2, এই 7টা ব্যাখ্যা আপনাকে ভালো ধারণা নিতে হবে। তাহলে পরীক্ষার প্রশ্ন আপনার জন্য চমৎকার হবে এবং উপস্থাপন খুব গভীরভাবে আপনি করতে পারবেন। তাহলে 107-এ কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। 108-এ কয়টা ব্যাখ্যা? 5টা ব্যাখ্যা। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আপনি বলবেন আমার এই ব্যাখ্যার তো কোনোদিন প্রশ্ন হয় নাই, অথচ দণ্ডবিধি আইনের এই 108-এর 5টা ব্যাখ্যার থেকেই দণ্ডবিধি আইনের এই 109 থেকে শাস্তির জায়গাগুলো থেকে 120-এর ধারাগুলাকে কি করে? নিয়ন্ত্রণ করে। পরীক্ষার হুবহু প্রশ্ন আপনার মিলে যাবে, কিন্তু আপনি 108-এর ব্যাখ্যাগুলো যখন মার্ক করতে পারবেন যে এটা তো এই ধারার প্রশ্ন, তখন লিখবেন এটা 108-এর 2 নম্বর ব্যাখ্যা। তাহলে আপনার খাতার কি হয়ে যাবে? রূপ পরিবর্তন হয়ে যাবে। তাহলে 107 হলো সহায়তার সংজ্ঞা। সহায়তা মানে কি? সহায়তার আরেক নাম হলো কি প্ররোচনা, না? তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য কি করে? প্ররোচিত করে। এখানে 3টা উপাদান আছে। 3টা উপাদান আমি এখন বলবো না, এখন দিব না আপনাদেরকে। পরবর্তী দিকে হয়তো এটা চলে আসবে অটোমেটিক। তাহলে সহায়তার সংজ্ঞা আমরা এইভাবে লিখবো, শুধু বই বন্ধ করেন সবাই, ক্লাসটা নেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য কি করে? প্ররোচিত করে, সাহায্য করে, তবে সে সহায়তা করেছে বলে কি হবে? গণ্য হবে। এখন এখানে আইনের ভাষায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য পরিচিত করে, কোনো কাজের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, ষড়যন্ত্রের ফলে এটা সংগঠিত হয়, অথবা উক্ত বিষয় সম্পাদন কার্যে বিচ্যুতি বা অবৈধ বিচ্যুতির মাধ্যমে ইচ্ছাকৃত কি করে? সাহায্য করে। এগুলো বড় কঠিন বিষয়, এগুলো নেয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে আপনারা সংজ্ঞা পড়েন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কাজের জন্য বা কোনো কিছু করার জন্য প্ররোচিত করে, তাহলে সেই ব্যক্তি সহায়তা করেছে বলে কি হবে? গণ্য হবে। দণ্ডবিধানের কত দ্বারা? 107। এই 107-এর 2টা ব্যাখ্যা আছে। এটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষার প্রশ্ন আসে সহায়তা বলতে কি বোঝেন, উদাহরণ সহ ব্যাখ্যা করুন, তাহলে 107 লিখতে হবে। উদাহরণ দিতে হবে, 107-এর 2টা ব্যাখ্যা লিখতে হবে। যদি বলে দুষ্কর্মের সহায়তা বলতে কি বোঝেন, উদাহরণ সহ ব্যাখ্যা করুন, তাহলে 108 দ্বারা লিখতে হবে, 108-এর 5টা ব্যাখ্যা লিখতে হবে। কেন আপনি বিশ্বাস করেন না? 2024 সালে এসআই থেকে এসআই পরীক্ষাতে আসছে সহায়তা বলতে কি বুঝেন, উদাহরণ সহ ব্যাখ্যা করুন। তখন 107 দ্বারা সহায়তার সংজ্ঞা লিখছি, একটা উদাহরণ দিছি, 2টা ব্যাখ্যা সহ লিখে দিয়ে আসছি। হ্যাঁ, এটা করতে হবে আপনাকে। এটা এগুলো প্রচুর পরিমাণ প্রশ্নমুখী জায়গা। আর এই অধ্যায়টা এরকম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে জায়গাগুলো আপনার টোটাল দণ্ডবিধানের প্রত্যেকটা ধারাকে কি করবে? ক্যাপচার করে ফেলবে, ধরে ফেলবে গিয়া বিভিন্নভাবে। তাহলে সহায়তার সংজ্ঞা বলেন সবাই, সহায়তা কাকে বলে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য প্ররোচনা করে বা সহায়তা করে, তাহলে সহায়তা করলে কি বলা হয়? প্ররোচনা। প্ররোচনা করলে কি বলা হয়? সহায়তা। 2টা ব্যাখ্যা কি? পরীক্ষার পরীক্ষার প্রশ্ন হলো যে কি নামক ব্যক্তি, সুমন নামক ব্যক্তি কোনো একটা বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করেন। সুমন নামক ব্যক্তি, দেখেন এই প্রশ্নের ভিতরে আপনারা কত লোকে ভুল করবেন। সুমন নামক ব্যক্তি এমন একটা অপরাধের বিষয়ে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য সে প্রকাশ করতে কি ছিল? বাধ্য ছিল। সে ইচ্ছাকৃতভাবে এই তথ্যটা গোপন করছে। গোপন করে এই অপরাধটা বা এই কার্যটা সম্পাদনের জন্য সে কি করছে? সাহায্য করছে। তাহলে তার অপরাধের নাম কি? ক,
মিথ্যা তথ্য প্রদান, খ তথ্য গোপনকারী, গ ষড়যন্ত্রকারী, ঘ প্ররোচনাকারী। বলেন উত্তর কি হবে? আসসালামু আলাইকুম। না, ক্লাসে 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 ভাই। শিওর শিওর। দেখেন, এটা হলো 107-এর প্রথম ব্যাখ্যা। তাহলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমি তথ্য দিতে বাধ্য, এই তথ্যটা দেই না আমি কেন, যেন অপরাধটা সংগঠিত হয়ে যায়। তাহলে আমার কাজের নাম কি? আমি এই অপরাধের প্ররোচনাকারী, সহায়তাকারী। তাহলে তথ্য গোপন করে যদি কেউ অপরাধের পথকে কি করে দেয়, কোনো ব্যক্তি তথ্য গোপন করার মাধ্যমে অপরাধের পথকে উন্মুক্ত করে দেয় বা অপরাধ করার জন্য সে কি করে, তথ্য গোপন রাখে, তাহলে সেই ব্যক্তি অপরাধের কি, প্ররোচনাকারী বা সহায়তাকারী। তাহলে অপরাধের তথ্য গোপনকারীর নাম কি? অপরাধের সহায়তাকারী। মনে রাখবেন এটা দণ্ডবিধি আইনের 107-এর প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা কি? কোনো অপরাধ সংগঠিত হবে অপরাধ করার কালে অথবা অপরাধ সংগঠিত হওয়ার পূর্বেই। দ্বিতীয় ব্যাখ্যাটাও গুরুত্বপূর্ণ। তাহলে কোনো কার্য সম্পাদন করার সময় অথবা এই কার্য সম্পাদনের পূর্বেই উক্ত কার্য সম্পাদন সহজ করার উদ্দেশ্যে যদি কোনো কিছু করে, তাহলে সেই ব্যক্তি উক্ত কার্যে সহায়তাকারী বলে কি হবে, অভিহিত হবে। এখন রাত্রে আপনারা কয়েকজন ব্যক্তি মিলে একটা বাড়িতে চুরি করার জন্য প্রবেশ করবেন। আমি আগের বেলায় দিনের বেলায় এই জায়গায় একটু সিস্টেম করে দিয়ে আসছি এখানে, যে খুব সহজে আপনারা প্রবেশ করতে পারেন। তাহলে এই অপরাধমূলক কাজের জন্য আমি আগে থেকে কি করলাম, তাহলে কোনো অপরাধ করার সময় অথবা অপরাধ সংগঠনের পূর্বেই যদি এই অপরাধ কাজ সহজ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো কিছু করে, তাহলে সেই ব্যক্তি অপরাধের কি, সহায়তাকারী। আপনারা ইতিমধ্যে পড়ছেন না, যে ব্যক্তি কোনো অপরাধের একটি অংশে সহায়তা করে সেই ব্যক্তি অপরাধের পূর্ণ দায় গ্রহণ করে। ধারা কত? দণ্ডবিধি আইনের 37 ধারা। একটি অংশ সহায়তা করছে না, সে আগে কি করছে, অপরাধটা সংগঠিত হওয়ার উদ্দেশ্যে কোনো কিছু করে গেছে, সেই ব্যক্তি অপরাধের সহায়তাকারী। অতএব আপনারা কি পড়বেন? 107 ধারায় দুইটা ব্যাখ্যা কি পড়বেন? 107-এ দুইটা ব্যাখ্যা কি পড়বেন? এক, তথ্য গোপন করে কোনো অপরাধের বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের তথ্য গোপন করা অপরাধের সহায়তা। কিসের? এই তথ্য গোপনের জন্য যে অপরাধটা হয়ে গেছে আমি সেটা কি, সহায়তাকারী। এটা কেন? এই উদাহরণের এই ব্যাখ্যাগুলো দিয়ে কিন্তু পরবর্তী ধারাগুলো আসতেছে। আপনি গিয়ে দেখবেন দণ্ডবিধি আইনের 118 ধারা, 119 ধারা, 120 ধারা, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ গোপন করার শাস্তি আছে কিনা? 119-এ, 120-এ ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের সংবাদ গোপন করার শাস্তি। অর্থাৎ এখন পরীক্ষার ভিতরে যে এই প্রশ্নগুলো আসবে, উদাহরণগুলো হবে, শুধু তাই নয় যে এই ধারাগুলো আমরা বসায় দিব। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেমন ধরেন পরীক্ষার হলে সবসময় আপনাকে অপরাধ নির্ণয় করতে বলা হবে। এটা একটু পরে বললে মনে হয় ভালো হবে। তো যখন অপরাধ নির্ণয় করার কথা বলা হবে, সাপোজ খুব সহজে বুঝবেন, দণ্ডবিধি আইনের 378 দ্বারা যখন পড়বেন, তখন আপনি দেখবেন 378 ধারার ভিতরে অনেকগুলো উদাহরণ আছে, রাইট? আছে কিনা? আছে। এখন পুস্তক সহ পরীক্ষা, পুস্তক সহ পরীক্ষার ভিতরে হুবহুব দণ্ডবিধি আইনের 378 দ্বারা উদাহরণ কমন পড়ে গেছে। উদাহরণ কি পড়ছে? কমন পড়ে গেছে। এখন হুবহু বই দেখে কি করলেন, উদাহরণটা লিখে ফেললেন, ধারা কত বসাবেন? প্রশ্ন, ধারা কত বসাবেন? এখন ধারা 378 দিলেন, নাম্বার দিবে? নাম্বার দিবে না। কেন নাম্বার দিবে না? কারণ 378 দ্বারা কোনো শাস্তি নাই। তাহলে শাস্তির ধারা কত লিখতে হবে? যদি এই উদাহরণটা 379-র সাথে মিলে নর্মাল চুরি, যদি গৃহের ভিতরের সাথে মিলে যায় তাহলে 380, যদি চাকর কেরানির সাথে হয় 381, যদি পলায়নের পথ সুগম বা মৃত্যু ঘটানোর প্রস্তুতি সহকারের সাথে মিলে তাহলে 382। অতএব 378 ধারার ভিতরে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো হয়তো কোনোটা 379-র জন্য, কোনোটা 80-র জন্য, কোনোটা 81-র জন্য, কোনোটা কিসের জন্য, 82 ধরার জন্য। বুঝাইতে পারছি বিষয়টা? অতএব হ্যাঁ, শেষ করছো? 100 পর্যন্ত কার আগে ঘুম চলে আসছে? 89। ঠিক আছে, এসে পরে গিফট দিব, যাও। দণ্ডবিধি, সরি, দণ্ডবিধি আইনের ক্লাস শেষে দেখি মা সবগুলো একসাথে, সব দেখবো একসাথে ইনশাল্লাহ। আচ্ছা, দণ্ডবিধি আইনের কত ধারায় ছিলাম আমরা? ও, এই যে বললাম, তাহলে আমরা 107 এবং 108 ধারার যদি দেখেন হুবহুব উদাহরণগুলো পরীক্ষার কমন পড়ে গেছে। এখন আপনি 107 ধারা বসায় দিচ্ছেন, 108 বসায় দিচ্ছেন, নাম্বার দিবে আপনাকে? নাম্বার দিবে না। কেন দিবে না? কারণ 107-এ 8-এর শাস্তি নাই। এই 7 এবং 8-এর কথাগুলোর উপর ভিত্তি করেই
পরবর্তী শাস্তির জায়গাগুলা কি করবে, নিয়ন্ত্রিত হবে। একটু সামনে গেলে বুঝতে পারবেন। নেন তাহলে দণ্ডবিধির 107 দ্বারা দুইটা ব্যাখ্যা বলেন। একটা হলো তত্ত্ব গোপন করে কোনো কিছু করতে দেয়া সহায়তাকারী, আর একটা হলো কি কোনো অপরাধ করার সময় বা কোনো কাজ করার সময় বা পূর্বেই এই কাজের বিষয়ে কি করা, কোনো অপরাধ করার সময় বা অপরাধ করার পূর্বেই এই কার্য সম্পর্কে বা এই কাজটা সহজ করার উদ্দেশ্যে কোনো কিছু করা, এটাও কি সহায়তা। ধারা কত, 107 দ্বারা। তাহলে আমরা তিনটা বিষয় বললাম। 107 সহায়তার সংজ্ঞা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য প্ররোচিত করে সে সহায়তা করেছে বলে গণ্য হবে। 107 ব্যাখ্যা দুইটা, তত্ত্ব গোপন করে, গুরুত্বপূর্ণ তত্ত্ব গোপন করে কোনো কিছু হইতে দেয়া, কোনো অপরাধ সম্পন্ন হইতে দেওয়া সহায়তাকারী। 2 নাম্বার, কার্য করার সময় বা কার্য সম্পাদনের পূর্বেই এই কার্য সম্পাদনের উদ্দেশ্যে কোনো কিছু করা, এটাও কি সহায়তা। দ্বারাগত 107। 108 দুষ্কর্মের সহায়তা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করার জন্য, কোনো খারাপ কাজ করার জন্য। দুষ্কর্ম মানে কি, দুষ্কর্ম মানে কষ্টের কাজ নাকি, দুষ্কর্ম মানে কষ্টের কাজ, কি অপরাধমূলক কাজ। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধমূলক কাজের জন্য সহায়তা করে, তাহলে সেই ব্যক্তি দুষ্কর্মে সহায়তা করেছে বলে কি হবে, গণ্য হবে। দণ্ডবিধি আইনটা এরকম, প্রথম একটা দ্বারা বোঝানোর জন্য, পরের একটার দ্বারা শাস্তিমূলক সংজ্ঞার দ্বারা, পরে গিয়া শাস্তির আলোচনা। অনেক, যেমন দণ্ডবিধি 319 দ্বারা কি আঘাতের সংজ্ঞা, 321 কি, 319-এর আঘাতের জন্য কোনো শাস্তি নাই, 321 হলো স্বেচ্ছাকৃত আঘাত। আর 321-এর জন্য শাস্তির বিধান শুরু হলো 323 থেকে। দণ্ডবিধি আইনে 349 দ্বারা হলো বল প্রয়োগ, এটা কোনো শাস্তিমূলক সংজ্ঞা না। 350 দ্বারা হলো অপরাধমূলক বল প্রয়োগ, যার শাস্তির বিধান 352 থেকে 358 দ্বারা। বুঝছেন এরকম। ঠিক একইভাবে 107 হলো শুধু সহায়তার সংজ্ঞা, আর 108 হলো কি দুষ্কর্মের সহায়তার সংজ্ঞা। আর দুষ্কর্মের সহায়তা বোঝার জন্য, পরবর্তী ধারাগুলো ভালো করে বোঝার জন্য আপনাকে 5টা ব্যাখ্যা যদি বুঝে যান, খুব উপকার, খুবই উপকার হবে আপনার জন্য। তাহলে একটু কষ্ট হবে, নিয়ে যাবেন, কিন্তু দেখবেন প্রত্যেকটা প্রশ্নের সাথে গিয়ে কি আছে, এই 4টা ব্যাখ্যা 5টা ব্যাখ্যার প্রশ্ন কমন পড়ে যাবে। আপনারা দেখেন দণ্ডবিধি আইনের সব লেখকের গাইডে প্রায় 50টা 60টা 70টা প্রশ্ন আছে সব মিলে, অথবা কারো বই 100 প্রশ্ন আছে। তো দেখবেন 50% প্লাস প্রশ্ন কি, যে আমার বইয়ে দণ্ডবিধি অনেকগুলো প্রশ্ন বর্তমানে এই বছর কতগুলো। তাহলে আপনি দেখবেন যে যতগুলো প্রশ্ন আছে আর 50% প্লাস প্রশ্ন কি নিয়ে জানেন, 50% প্লাস প্রশ্ন হলো আপনার সম্পর্কিত, ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কিত। কি সম্পর্কিত, ব্যাখ্যা বিশ্লেষণ। যেমন আমার গাইডে দণ্ডবিধির 189টা প্রশ্ন আছে, 189টা প্রশ্নের ভিতরে আপনার ব্যাখ্যামূলক প্রশ্ন শুরু হয়ে গেছে আমার এখানে 100 দ্বারা থেকে, অর্থাৎ 90টা প্রশ্ন হলো আপনার ব্যাখ্যামূলক প্রশ্ন। তো আপনি এই ক্ষেত্রে গিয়ে দেখবেন এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় সকল বই কি আছে, এই দণ্ডবিধানের এই অধ্যায়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। মানে এই অধ্যায়ের জায়গাগুলো কি হয়ে যায়, গিয়ে যুক্ত হয়ে যায়। আচ্ছা, এখন সহজে বোঝার চেষ্টা করেন। 108-এর সাথে আমরা সহায়তার সংজ্ঞা বললাম, কয়টা ব্যাখ্যা বললাম, দুইটা। 108-এর দুষ্কর্মের সহায়তার সংজ্ঞা বললাম, এখানে আমরা কয়টা ব্যাখ্যা পড়বো, 5টা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয় সে কাজ না করেও তিনি দুষ্কর্মের সহায়তাকারী। 2 নম্বর ব্যাখ্যা, কোনো দুষ্কর্মে বা অপরাধের জন্য সহায়তা বা ষড়যন্ত্র করলে অপরাধটা সংগঠিত হোক বা না হোক সেও কি সহায়তাকারী, দুষ্কর্মের সহায়তাকারী। তৃতীয়, দুষ্কর্মে আমরা গতকালকে বলছিলাম যে 7 বছরের একটা শিশু বা 8 বছরের একটা শিশুকে বলছে কি, মমিন নামক ব্যক্তি বলছে তুমি ওকে গুলি করে দাও। শিশুটা তো গুলি করে দিছে, তার কাজ তো অপরাধ না। তাহলে মমিন কি, কাকে দেখা রয়েছে কাজটা, শিশুকে দিয়া না, পাগলকে দিয়া না। তাহলে যে ব্যক্তি অপরাধ করতে অক্ষম, শিশু বা পাগল, তাকেও যদি কেউ অপরাধের জন্য সহায়তা করে, তাহলে সেই ব্যক্তি কি অপরাধে, বা শিশু বা পাগলকে দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করায় নেয়, তাহলে শিশু পাগল যদিও বা রেহাই পেয়ে যাবে, যে ব্যক্তি হুকুমকারী সে কি সহায়তাকারী। এটা হলো 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা, দুষ্কর্মের সহায়তাকারীর যিনি সহায়তাকারী সেই ব্যক্তিও কি দুষ্কর্মের সহায়তাকারী। 5 নাম্বার, অপরাধ সংগঠনকারী ব্যক্তির সাথে প্রথম সহায়তাকারী ব্যক্তির যদি পরিচিত নাও থাকে সেই ব্যক্তিও কি অপরাধের সহায়তাকারী। তার দ্বারা হলো
দণ্ডবিধি আইনের 108। তাহলে 108-এর এই 5টা ব্যাখ্যা আবার ভালো করে আমি 5টা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, তাহলে একজন ব্যক্তি কোনো একটা কাজ করতে কি নয়, বাধ্য নয়। কোনো একটা কাজ এটা তার করা বাধ্যবাধকতা নয়। তাহলে দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সে কাজ না করেও সে কি দুষ্কর্মের সহায়তাকারী। কেমন? এটা এই 5টা ব্যাখ্যার ভিতরে এই ব্যাখ্যাটা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু বুঝে নিলে সহজ। আমি ধর এখানে ট্রাফিক শৃঙ্খলা ব্যবস্থা, এখানে আমি একটা মোড়ের দ্বারা আছি, ট্রাফিক পুলিশ ডিউটি করতেছে। তাহলে ট্রাফিক পুলিশ যদি তার সঠিকভাবে দায়িত্ব পালন না করে, যদি এখানে যানজট লেগে থাকে বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে ট্রাফিক ডিউটি করা কি আমার, আমি ধরেন জনসাধারণ, আমার কাজ নাকি পুলিশের কাজ? এটা পুলিশের কাজ। তাহলে আমি যে কাজ করতে বাধ্য নই, আমি কোন কাজ করতে বাধ্য না? ট্রাফিক ডিউটি করা আমি জনসাধারণ করতে বাধ্য নয়। বাধ্য কে? পুলিশ। তাহলে আমি কিন্তু ট্রাফিক ডিউটি করি নাই। তাহলে দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, কোন কাজ? ট্রাফিক ডিউটি করতে বাধ্য নয়। এখন পুলিশকে বলতেছি যে আপনাদের উপর আগস্টে যে পরিমাণ হামলা হয়েছে, ট্রাফিক ডিউটি করে আপনি কি করবেন? আইন শৃঙ্খলা রক্ষা করে কি করবেন? যানজট লেগেই থাকুক। আমি কাকে সহায়তা করছি? যে ব্যক্তি এই কাজটা করতে বা দায়িত্ব ছিল, তাকে এই কাজটা না করার জন্য কি করছি? সহায়তা করছি। আমি দুষ্কর্মের সহায়তাকারী। কথা বুঝাইতে পারছি? তাহলে ট্রাফিক পুলিশের দায়িত্ব ছিল না এই কাজটা করা? আমার তো দায়িত্ব ছিল না, কিন্তু ট্রাফিক পুলিশকে আমি এই কাজটা না করার জন্য কি করছি? যে বাদ দেন ভাই, এগুলো করে কোনো লাভ নাই, বহুত করছেন, তাকে সহায়তা করলাম। তাহলে দেখেন, দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সহায়তাকারীকে শরীফুল কোন কাজ করতে বাধ্য নয়? রাস্তার যানজট নিরসন করা তার ডিউটি নয়। তাহলে এই কাজ না করে, তাহলে দুষ্কর্মের সহায়তাকারী ট্রাফিক ডিউটি করতে বাধ্য নয়। তাহলে দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সেই কাজ না করেও সে দুষ্কর্মের সহায়তাকারী কিভাবে হইলাম? যেটা তার, যে ব্যক্তির দায়িত্ব ছিল এই কাজটা করা, তাকে এই কাজটা না করার জন্য আমি কি করলাম? সহায়তা করলাম, পরিচিত করলাম। তাহলে আমি দুষ্কর্মের কি? সহায়তাকারী। এটা হলো প্রথম। দ্বিতীয় ব্যাখ্যা, শরীফুল নামক ব্যক্তি দিদারুল নামক ব্যক্তিকে বলছে যে দিদারুল, তুমি ইকবালকে হত্যা করে ফেলো, যা করার আমি করব, যা দেয়ার আমি দিব। ইকবাল বলতেছে, দিদারুল বলতেছে না, ইকবাল আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমার খালাতো ভাই, আমি তাকে হত্যা করতে পারবো না। তাহলে শরীফুল কি দিদারুলকে বলছে যে ইকবালকে হত্যা করার জন্য? বলছে কি না? বলছে। তাহলে যদিও বা দিদারুলের কাজ অপরাধ নয়, তাহলে শরীফুলের এই সহায়তার ফলে দিদারুল অপরাধটা করুক বা না করুক, শরীফুল কি হয়ে যাবে? দুষ্কর্মের সহায়তাকারী হয়ে যাবে। বুঝছেন? তাহলে আপনি একজনকে বলছেন তুমি এই বাড়িতে চুরি করতে যাও, সে বলে আমি পারবো না। তাহলে যে বলছে পারবো না, তার কাজ অপরাধ না হতে পারে, কিন্তু আপনি বলার জন্যই কি হয়ে যাবেন? দুষ্কর্মের সহায়তাকারী হয়ে যাবেন। এটার উপর ভিত্তি করে তৈরি হয়েছে কত দ্বারা? দণ্ডবিধির 115 দ্বারা, 116 দ্বারা। অর্থাৎ আমরা যে পরবর্তী ধারাগুলো পড়বো, এই ব্যাখ্যাগুলোকে কেন্দ্র করেই। এখন আপনি 115 আর 16 দ্বারা যখন লিখবেন, তখন এই সাথে যদি লিখতে পারেন দণ্ডবিধি আইনের 108-এর 2 নম্বর ব্যাখ্যা, তাহলে আপনার যেটা সুন্দর পরীক্ষার কারো হতে পারে না। মানে দণ্ডবিধির যে কোনো প্রশ্নের জায়গা থেকে আপনি এই ব্যাখ্যাগুলো কাজে লাগাই দিতে পারবেন, যদি ভালো করে বুঝে নিতে পারেন। তৃতীয় ব্যাখ্যা কি? আমি সাইফুলকে বলছি, সাইফুল তুমি কি করো? হৃদয়ের মাথায় একটা বাড়ি দিবা, তোমাকে আমি চকলেট কিনে দিব। ধরো সাইফুলের মাথা নষ্ট, পাগল, সে চকলেটের ভয়ে লুবে মস্তিষ্ক বিকৃত, সে সে কি করছে? হৃদয়ের মাথায় গিয়ে বাড়ি দিচ্ছে। তাহলে সাইফুল যদিও বা দণ্ডবিধি আইনের কত দ্বারাই, 84 দ্বারাই সে রেহাই পেয়ে যাবে, শরীফুল কিন্তু এই মাথায় বাড়িতে ফাটানোর জন্য দণ্ডবিধির 325 বা 26 দ্বারাই কি হয়ে যাবে? অপরাধের সহায়তাকারী হয়ে যাবে। তার সাথে সহায়তার দ্বারা কি হবে? যুক্ত হবে। আমার সাথে 109 হবে, 108-এর 3 নম্বর ব্যাখ্যা হবে। সাইফুল কি পাবে? দণ্ডবিধির 84 দ্বারাই রেহাই পেয়ে যাবে। অতএব তৃতীয় ব্যাখ্যার আলোচনা কি? এমন ব্যক্তির দ্বারা আমি অপরাধ করাইতেছি, এমন ব্যক্তিকে সহায়তা করছি, ওই ব্যক্তিগুলা বুঝে না, পাগল শিশু। তাহলে পাগল শিশু অপরাধ করে ফেলছে, তারা রেহাই পেয়ে গেল, তাহলে আমি কি হব? আমি এই অপরাধের সহায়তাকারী হয়ে যাব। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 108-এর তৃতীয় ব্যাখ্যা। বোঝা যায় কথাগুলা? তাহলে প্রথমটা কি? দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সে কাজ না করেও সহায়তাকারী। দ্বিতীয়ত, ষড়যন্ত্র বা সহায়তার ফলে অপরাধ সংগঠিত না হলে সেই ক্ষেত্রেও সহায়তাকারী। তৃতীয়ত,
কোনো অপরাধ করতে অক্ষম শিশু পাগলকে অপরাধে সহায়তা করলে সেও সহায়তাকারী। চতুর্থ, দুষ্কর্মের সহায়তাকারী যিনি সহায়তাকারী সেও দুষ্কর্মের সহায়তাকারী। এটা কেমন? তাহলে আমি প্রদীপ দাদাকে বললাম, দাদা আপনি মোহাম্মদপুর এলাকায় আছেন, মোহাম্মদপুর এলাকায় করিম নামক এক ব্যক্তি আছে শীর্ষ সন্ত্রাসী, তার সাথে আমার দীর্ঘদিনের সমস্যা, ওরা হত্যা করে ওরা খুন করে ফেলতে হবে। কাকে বললাম? প্রদীপ দাদাকে বললাম। প্রদীপ দা মোহাম্মদপুরের ধরেন একজন বড় গণ্যমান্য ব্যক্তি, নেতা, তাই না? এখন প্রদীপ দা কি বলতেছে? সে বলতেছে আমি পারবো না। সে পরিতোষকে ফোন দিছে, পরিতোষ একটা কাজ আছে, এটা করতে হবে। এবং পরিতোষ বলতেছে এরকম আমি যাব না। পরিতোষ আবার কাকে পাঠায় দিল? সে হাফিজুরকে পাঠায় দিল, যে হাফিজ ভাই আপনি এই কাজটা করে দেন। কারণ হাফিজ আবার বলতেছে আমি যাব না, কবির তুমি কাজটা ভালো পারবা, তুমি এটা করো। এখন বলেন হাফিজকে আমাকে চিনে, শরীফুলকে চিনে? চিনে না কিন্তু। কবির চিনে আমাকে? চিনে না। একটাতে দুইটা মিলাই দিব। এখন লাস্টে ফাইনালি কাজটা করছে কে? কবির। কি করছে? করিম নামক ব্যক্তিকে হত্যা করে ফেলছে। এখন ধরেন কবির ধরা পড়ছে, তাহলে কবিরকে কে সহায়তা করছে? হাফিজুর। হাফিজুরকে কে সহায়তা করছে? পরিতোষ। পরিতোষকে কে সহায়তা করছে? প্রদীপ। প্রদীপকে কে সহায়তা করছে? শরীফুল। তাহলে এই করিমকে ঘটনার জন্য এই যে সহায়তাকারী, এই পাঁচজনই সহায়তাকারী হিসেবে গণ্য হতে পারে। অর্থাৎ দুষ্কর্মের যিনি সহায়তাকারী, সহায়তাকারীর যিনি সহায়তাকারী, তারা সবাই কি? এরকম ঘটনা ঘটে কিনা আমাদের দেশে? হয় কিনা? তাহলে দুষ্কর্মের সহায়তাকারীর যিনি সহায়তাকারী, সেই ব্যক্তিও কি দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে গণ্য হতে পারে। এটা হলো চতুর্থ ব্যাখ্যা। আর পঞ্চম ব্যাখ্যা, এই চতুর্থ ব্যাখ্যা থেকে সৃষ্ট। এখন আমি শরীফুল বলতেছি আমি তো কবিরে চিনি না, আমি তো হাফিজকে চিনি না। আইন বলতেছে চিনেন বা না চিনেন, আপনার মাধ্যমে ওই পর্যন্ত গেছে, অপরিচিত হইলেও কোনো সমস্যা নাই, আপনিও সহায়তাকারী। বুঝছেন বিষয়টা? আমি তো কবিরকে আসলেই চিনি না, কিন্তু এই কবির যে তাকে হত্যা করছে, কবির যে তাকে হত্যা করছে, এটার মূল সহায়তাকারী কে ছিল? শরীফুল না? শরীফুল কবিরকে চিনুক বা না চিনুক, এই যে আপনার কবির যে করিমকে হত্যা করলো, শরীফুল সাথে কবিরের চেনা জানা হোক বা না হোক, সেও কি হবে? সহায়তাকারী হবে। এই ছিল পাঁচটা ব্যাখ্যা। আপনি বলবেন কি কাজে লাগবে? কি যে কাজে লাগবে আপনি পরীক্ষার হলে গিয়ে টের পাবেন কি যে কাজে লাগবে। দণ্ডবিধি আইনের এই পাঁচটা ব্যাখ্যা খুব শর্ট ভার্সনে নেন, এটা রিভিশন কন্টিনিউ হইতে থাকবে, টেনশনের কোনো কারণ নাই। এমন না যে পাঁচটা ব্যাখ্যা আপনার লাইন টু লাইন মুখস্থ করে ফেলতে হবে। আপনি শুধু এতটুকু বুঝেন যে আমার কথাগুলো আজকে বুঝতে পারছেন কিনা, মানে আপনি ক্যাপচার করতে পারছেন, এরকমটা আমি বলবো না। যে আমার কথাগুলো কি আপনার সাথে, মানে আমার কথা ভাষাটা বুঝতে পারছেন কিনা, যে এরকম হবে বিষয়টা। ব্রেনের ভিতরে একটা একটা জিনিস ধরছেন, আপনার একটা ক্যাপচার করছেন একটা জায়গা, এইটাই হচ্ছে আপনার পড়া। আগামীকালকে দেখবেন রিভিশন এটা আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে গেছে। পরশুদিন আবার বলবেন হয়তো যে একটু এটা আবার একটু বলেন তো, দেখবেন নতুন একটা কথা এখানে শুনছেন, দেখবেন এই জায়গাটা কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। অতএব দণ্ডবিধি আইনের এই পাঁচটা ব্যাখ্যা 108-এর কি কি? প্রথম, দুষ্কর্মের সহায়তাকারী যে কাজ করতে বাধ্য নয়, সে কাজ না করেও তিনি দুষ্কর্মের সহায়তাকারী। তাহলে আমি কোনো কাজ করতে বাধ্য নই, ট্রাফিক ডিউটি করতে বাধ্য নয়, কিন্তু ট্রাফিক ডিউটি আমি না করেও কি হয়ে গেলাম? এই ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সহায়তাকারী হয়ে গেলাম আমি। বুঝছেন? এই হলো একটা। দ্বিতীয়, আমি অপরাধের সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, কিন্তু অপরাধটা হইলই না। আমি যে সহায়তা ষড়যন্ত্র করলাম, আমি কিন্তু অপরাধের ঠিকই সহায়তাকারী হয়ে গেলাম। তাহলে আমি রমজান নামক ব্যক্তিকে বললাম বাইজিদকে হত্যা করার জন্য, রমজান বলে আমি পারবো না, রমজানের অপরাধ নয়, আমি কি বাইজিদকে হত্যার জন্য আমি সহায়তাকারী হয়ে গেলাম। তৃতীয় ব্যাখ্যা, কাকে সহায়তা করলাম? পাগলকে, শিশুকে, তাই না? মাতালকে। তাহলে পাগল শিশু মাতাল তো রেহাই পেয়ে যাবে। কিন্তু আমি যদি মনে করি আমার তো কোনো অপরাধ, আমি তো টেরই পাবো না, আমাকে ধরতেই পারবে না, কারণ পাগলে কাজ করছে, কিন্তু ফাইনালি আমার কাছে চলে আসলে আমি কি হয়ে যাব? ওই পাগলের দায় কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। কি কি হিসেবে? সহায়তাকারী হিসেবে। চতুর্থ, দুষ্কর্মের সহায়তাকারী যিনি সহায়তাকারী, সেই ব্যক্তিও কি অপরাধের সহায়তাকারী। ধারা কত? 108-এর 4 নম্বর ব্যাখ্যা। এখন ঢাকা থেকে পরিকল্পনা করা হয়েছে, ঢাকা থেকে সহায়তা করা হয়েছে, লাস্টে অপরাধ সংগঠিত হয়েছে কোথায়? সৈয়দপুরে গিয়া। এখানে ঢাকার যে ব্যক্তি মূল হোতা ছিল, পরবর্তীতে সৈয়দপুর যাইতে যাইতে এখানে কতজন ক্রস হয়ে গেছে, ধরেন আর 10 জন ব্যক্তিকে 11 নম্বর ব্যক্তির দ্বারা অপরাধ হয়েছে। এখন ওই সৈয়দপুরের যে সন্ত্রাসের কাজটা করলো আমি তারা চিনি? চিনি না। কিন্তু সৈয়দপুরের ওই সন্ত্রাসী কার্যক্রমের দায় ঢাকা থেকে শরীফুলকে গ্রহণ করতে হবে। সৈয়দপুরের ওই সন্ত্রাসীকে আমি চিনি অথবা না চিনি, কেন?
কারণ এটা আমার পরিকল্পনা, আমার সহায়তার ফলে গিয়ে অপরাধটা কি হয়েছে, সংগঠিত হয়েছে। এই হলো 5 নাম্বার ব্যাখ্যা। পারবেন? বলতে পারবেন? এত পড়ার দরকার নাই তো, একদিন একটু কম পড়লে হয়। মাঝে মাঝে কম পড়বেন, মাঝে মাঝে বেশি পড়বেন, কিন্তু এই কথাগুলো খুব মজবুত কথা, কিন্তু না হলে আমি বলতাম না এগুলো। আচ্ছা, দণ্ডবিধি আইনের এই যে এই বছর পরীক্ষা শেষে যে ছেলেটা সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, ফার্স্ট সেকেন্ড দুইজনই আমার ক্লাসের। মানুয়েল লিন্ডা ফার্স্ট হয়েছে, আপনার সে নায়ক ছিল, কিন্তু সোহান কিন্তু আইনে ফার্স্ট হয়েছে। সেও আমার ক্লাসের স্টুডেন্ট। সে পরীক্ষা দেওয়ার পরে বলছে, স্যার আমি এই যে দণ্ডবিধির এই প্রশ্নগুলো আসছে, আমি 108-এর এই ব্যাখ্যাটা, মানে দণ্ডবিধির প্রশ্ন আসছিল ওইটা দিছি। মানে পরীক্ষা দেওয়ার পরে ছাত্ররা কিন্তু বলে যে স্যার আমি একটু এইভাবে এইভাবে দিছি, একটু বলেন তো। আমি তখন বলছি ওনাকে যে সোহান বাইরে, আমার খুব কটূর বক্ত ছিল সে, আছে এখনো। বলছে স্যার আমি এইভাবে পরীক্ষা দিছি। আমি বলছি আপনি, আপনার রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ, আপনি নিশ্চিত থাকেন। এবং আমি, সে আমার রেজাল্ট জানার আগে রেজাল্ট সেটা আমি দেখছি, কারণ আমি জানি সে বলতেছে স্যার এইভাবে ব্যাখ্যাগুলো আমি এইভাবে দিছি। অপরাধ তদন্ত নির্দেশিকা বলতেছে স্যার আমি আপনি যে পড়াইছিলেন ক্রাইম সিন বলতে কি বুঝেন, আমি ক্রাইম সিনের সংজ্ঞা দিছি, ক্রাইম সিনের প্রকারভেদ দিছি। ক্রাইম সিন কত প্রকার? 3 প্রকার। প্রাইমারি ক্রাইম সিন, সেকেন্ডারি ক্রাইম সিন, টারশিয়ারি ক্রাইম সিন। ঘটনাস্থলটা প্রাইমারি, ঘটনাস্থলের ভিতর থেকে 1 কিলোমিটারের ভিতরে যেটা সেকেন্ডারি, এবং এর বেশি যদি হয় টারশিয়ারি। স্যার এইভাবেই দিছি, উদাহরণ সহ লিখছি। আমি বলছি আপনি কোনো টেনশন করেন না, চুপচাপ থাকেন, আল্লাহ ডাকেন, আপনার রেজাল্ট ভালো হবে। সে কিন্তু আইনে ফার্স্ট হয়েছে, যদিও বা তার সিরিয়াল দিতে হয়েছে, আইনে কিন্তু সেই ফার্স্ট হয়েছে সারা দেশে। অতএব আপনি যখন গভীরে পড়বেন, এগুলা আল্লাহ পাককে কুদরতি ভাবে আপনার খাতাটাকে অন্যভাবে মূল্যায়ন করা কি করে দিবে, একটা ব্যবস্থা করে দিবে। কেন? কারণ আপনার পরিশ্রমগুলো বৃথা যাবে না। আপনি অনেকে হয়তো এরকমটা ভাবেন আমার কথা শুনে, যে এগুলা তো গভীরে পড়ার কি দরকার আছে? হ্যাঁ, যদি খুব ভালো রেজাল্ট করতে চান তাহলে এই কথাগুলো নেওয়ার দরকার আছে। আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকেন, যে গতানুগতিক যে পড়ার প্রসেসগুলো ছিল, এগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে এখন। আপনি পরীক্ষার প্রশ্ন দেখে বুঝেন না, এমসিকিউ প্রশ্নগুলো দেখে বুঝেন না, তার মানে আইনের গভীরে কি করতে হবে, ঢুকতে হবে। আর আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি না। যদি এরকমটা হইতো 3-4 বছর আমরা দেখতাম যে আমরা একটু বেশি পড়াচ্ছি কিন্তু রেজাল্ট আমাদের ভালো হচ্ছে না, তাহলে সেটা মেনে নিতাম। কিন্তু আপনারাই দেখবেন যে যে আমাদের এক একটা গ্রুপে 1024 জন করে মেম্বার আছে। আপনি দেখবেন গ্রুপের মেসেজগুলো বছর শেষে ইনশাল্লাহ দেখবেন এখানে 1024-এর ভিতরে হয়তো 4 জনও পাবে না যে এমসিকিউ পরীক্ষায় ফেল করছে। এটা হবে না। কেন হবে না? কারণ আপনারা সবাই সম্মিলিত কষ্ট করতেছেন, এই পরিশ্রমটা মেনে নিচ্ছেন, এটাই স্বাভাবিক। নেন, ফৌজদারি কার্য দণ্ডবিধানের 108-এর ক। 108-এর ক হলো আমি বাংলাদেশে থেকে সহায়তা করলাম বিদেশে, কোথায়? ভারতে, সৌদি আরবে কোনো অপরাধের জন্য। তাহলে আমি তো বাংলাদেশের ভিতরে, সৌদি আরব কোনো অপরাধ হয়ে গেলে এটার জন্য কি আর আমার ধরতে পারবে? এরকমটা কিন্তু না। আমরা আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ করে আসছি না, দণ্ডবিধানের 3-4-এর আলোচনা। তাহলে দণ্ডবিধানের 108-এর টাইপের করতে বলতেছে বাংলাদেশে, বাংলাদেশের বাহিরে অপরাধের জন্য কি করে, সহায়তা করে। তাহলে বাংলাদেশের নাগরিক শরীফুল ভারতে অবস্থিত বৈদেশিক নাগরিক রহিমকে ভারতে একটি খুন সংগঠনের জন্য পরিচিত করে, তাহলে শরীফুল খুন সংগঠনের সহায়তাকারীর জন্য কি হবে? আমি কিন্তু বাংলাদেশে বসে আছি, আপনি রমজান আপনি কোথায় আছেন? আপনি সিঙ্গাপুরে আছেন। আমি আপনি রমজানকে বলতেছি সিঙ্গাপুরে আবদুল্লাহকে হত্যা করে ফেলো, আমি কি রেহাই পাবো? তাহলে সিঙ্গাপুরে হত্যার যে দায় আমার বাংলাদেশে বসে কি করতে হবে, সহায়তাকারীর দায় গ্রহণ করতে হবে। এটা হলো 108-এর টাইপের ক দ্বারা। এটা কিন্তু কোনো আপনার ইয়ে না, শাস্তির জায়গা না, এটা বোঝাচ্ছে এটা একটা সহায়তার কি ব্যাখ্যা। 109 ধারা থেকে গুরুত্বপূর্ণ জায়গাটা শুরু হবে। 109 হলো, তাহলে আমি বললাম, কি বলছি? আমি বলছি যে মুকাদ্দেস ভাইকে বললাম যে মুকাদ্দেস ভাই একটা কাজ করতে হবে। কি কাজ? যে মুমিনকে হত্যা করে ফেলতে হবে। তাহলে এখানে একজন হলো সহায়তাকারী আর একজন হলো সংগঠনকারী। মুকাদ্দেস বলতেছে নো প্রবলেম স্যার, এটা কোনো ব্যাপার হলো? সে আমি যে কাজটা বললাম, সে মুকাদ্দেস এই কাজটাই, এই হুকুম মেনেই সে মুমিনকে কি করলো, হত্যা করলো। আমি যেভাবে বলছি, যার কথা বলছি, সেভাবেই করছে। তাহলে এইখানে মুকাদ্দেস কি, সহায়তাকারী না সংগঠনকারী? মুকাদ্দেস হলো সংগঠনকারী। শরীফুল কি? শরীফুল হলো সহায়তাকারী। তাহলে এইটার একটা বিষয় মনে রাখেন, তাহলে যদি এই কাজটাই ঘটে, তাহলে মুকাদ্দেস হলো সংগঠনকারী আর শরীফুল হলো কি, সহায়তাকারী প্লাস সংগঠনকারী। কেন এটা বললাম? সহায়তাকারী কেন?
সহায়তাকারী তার সহায়তায় হলো। তাহলে সহায়তার জন্য তো আর নির্দিষ্ট কোনো শাস্তির বিধান দেওয়া নাই। তাহলে এখন খুনের শাস্তি দণ্ডবিধির কত দ্বারা? 302 দ্বারা। তাহলে মুকাদ্দেসের শাস্তি কত? 302 হবে না? কেন? সংগঠনকারী হিসেবে। তাহলে আমার শাস্তি কি দ্বারাই হবে? মুকাদ্দেসের সংগঠনকারীর সমান শাস্তি হবে। তাহলে আমাকে নিতে হবে 302-এ, সংগঠনকারী মুকাদ্দেসের সমান নিতে সাথে আরেকটা দ্বারা যুক্ত করতে হবে কত? 109। এখন 109 যোগ করার জন্য কি আমার শাস্তির পরিমাণ বাড়বে, কমবে, সমান সমান হবে? সমান সমান হবে। 109 কেন যোগ করা হলো? সংগঠনকারী হিসেবে নাকি সহায়তাকারী হিসেবে? সহায়তাকারী হিসেবে। এখন শুধু মুকাদ্দেসের জন্য 302 দ্বারা ব্যবহার করলেন, শরীফুলের জন্য 109 দ্বারা ব্যবহার করলেন, প্রশ্ন কি উত্তর সঠিক হবে? কেন সঠিক হবে না? কারণ 109 দ্বারাই শাস্তির কোনো বিধান দেয়া নাই। আর 109টা আমরা কখন ব্যবহার করব? আমার যে উচ্চা, আমার যে অভিপ্রায়, যাকে সহায়তা করছি, সে যদি একদম সেম একই অপরাধটা সংগঠন করে, তখনই কি 109 কার জন্য ব্যবহৃত হবে? সহায়তাকারীর জন্য। এগুলো ভালো করে বুঝে যান কিন্তু, নাহলে পেস লাগবে পরে গিয়া। তাহলে 109 কখন ব্যবহার করবেন? আমি হাফিজুর রহমানকে বলছি, কি বলছি? যে সাইফুলকে কি করার জন্য? হত্যা করার জন্য। হাফিজুর রহমান সাইফুলকে হত্যা করলো, পাশাপাশি সাইফুলের বাড়িতে আগুন ধরাইয়া দিল। তাহলে কি এই কাজটাই করছে, না সাথে আরেকটা কাজ জড়াই গেছে? আরেকটা কাজ জড়াই গেছে, কিন্তু ভিন্ন একটা কাজ চলে আসছে। এই অবস্থাতে কিন্তু আর আমি সহায়তাকারী হিসেবে 109 কোনোদিনও থাকতে পারি না। তাহলে 109টা কখন জানেন? একদম এমন শিষ্য, উস্তাদের যেটা বলছে সেই সেই সেম কাজটাই করছে। আমি রহিমকে বললাম করিমের বাড়িতে অগ্নিসংযোগ করার জন্য, রহিম করিমের বাড়িতে অগ্নিসংযোগ করছে। তাহলে কি যেটা বলছে সেটাই করছে কি না? সেম কাজটা। যেহেতু সেম কাজটা করছে, তাহলে অগ্নিসংযোগের দ্বারা হলো বাড়িতে কত? 436। তাহলে যে অগ্নিসংযোগ করছে তার শাস্তি কত? দণ্ডবিধির 436। তাহলে শরীফুলের শাস্তি কত দাঁড়াই দিবেন? শরীফুলের শাস্তি কত দাঁড়াই দিবেন? 109 দিবেন? 109 দিবেন? 109 শাস্তি দিবেন? 109 তো শাস্তির কোনো ধারা না। কত ধারা দিবেন? 436। তাহলে শরীফুল তো আগুন লাগাইতে যায় নাই, তারা 436 দ্বারা আপনি কিভাবে শাস্তি দেন? সে তো আগুন লাগাইতে যায় নাই, কিভাবে দেন? সহায়তাকারী হিসেবে। তাহলে সহায়তাকারীর জন্য কোন ধারাটা দিবেন? সহায়তার তো অনেক ধারা আছে, ধারা কোনটা দিবেন? 109। 109 কেন দিবেন? কারণ যেটা বলছেন সেটাই করছে, এই জন্য 109 দিবেন। তাহলে যে অগ্নিসংযোগ করছে, যে গেছে ঘটনাস্থলে, তার শাস্তি কত? 436। আর শরীফুলের শাস্তি কত? শরীফুল হলো 436। তাহলে শরীফুল তো ঘটনাস্থলে যায় নাই, শুধু 436 দিলে কিভাবে হয়? তাহলে 109 প্লাস 436, অঙ্কের মতো অনেকটা। বুঝছেন? এই হলো দণ্ডবিধির 109 দ্বারা। তাহলে দণ্ডবিধির 109 দ্বারা হলো এমন সহায়তাকারী, সহায়তাকারীর নির্দেশ আর সংগঠনকারীর কার্য আলাদা, ভিন্ন, নাকি সমান সমান? সমান সমান। আর সহায়তাকারীর জন্য কয়টা দ্বারা বসবে সব সময়? একটা দ্বারা নাকি দুইটা দ্বারা? সহায়তাকারীর জন্য দুইটা দ্বারা বসাইতে হবে। একটা হলো সহায়তার দ্বারা, আর একটা হলো শাস্তির দ্বারা। তাহলে দেখি কি বুঝছেন? আমি মাহফুজকে বলছি ফয়েজের বাড়িতে চুরি করার জন্য, মাহফুজ ফয়েজের বাড়িতে চুরি করলো। তাহলে মাহফুজ তো চুরি করলো, মাহফুজ যেহেতু ফয়েজের বাড়িতে চুরি করলো, তাহলে মাহফুজের শাস্তি কত দ্বারা? 380 দ্বারা। তাহলে শরীফুলের শাস্তি কত দ্বারা? বলেন আপনারা, শরীফুলের শাস্তি কত দ্বারা? তাহলে শরীফুলের শাস্তি 380 দ্বারাই। তাহলে শরীফুল তো চুরি করতে যায় নাই, 380 দ্বারা কেন হলো? 380-র সাথে বসাইতে হবে কত? 109। তাহলে 109 যখন বোঝানো বোঝানো হবে ধারার ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে, তখন বোঝানো যাবে এটাই, যে শরীফুলি বলছিল মাহফুজকে ফয়েজের বাড়িতে চুরি করার জন্য, এই জন্য এটা হয়েছে। এই জন্য মাহফুজ তো 380-তে সংগঠনকারী, আর শরীফুল হলো 380-তেই সহায়তার জন্য কত দ্বারা? 109 দ্বারা। বুঝছেন? তাহলে আরেকটা উদাহরণ দিই, দেখি কি বুঝেন। তাহলে আমি ফয়েজকে বললাম সাগরকে গুরুতর জখম করার জন্য মারাত্মক অস্ত্রের মাধ্যমে, ফয়েজ মারাত্মক অস্ত্রের মাধ্যমে সাগরকে গুরুতর জখম করলো। তাহলে গুরুতর জখমের জন্য ফয়েজের শাস্তি কত? ধরেন মারাত্মক অস্ত্রের মাধ্যমে 326 দ্বারা। তাহলে শরীফুলের শাস্তি কত দ্বারা? 109 দ্বারা। 109 হবে? উত্তর উত্তর নাম্বার দিবে আপনাকে, অর্ধেক নাম্বার দিবে। আর যদি লেখেন শরীফুলের শাস্তিও 326/109, তার মানে শরীফুলকে এখানে আমি সহায়তাকারী হিসেবে সমান শাস্তির জায়গায় নিয়ে আসছি। কি সংখ্যাটা ব্যবহার করে? 109 সংখ্যাটা বা 109 ধারাটা ব্যবহার করে। বুঝাইতে পারছি? এখন আমি মাহফুজকে বললাম
সাগরকে কি করার জন্য? মাহফুজকে বললাম সাগরকে আঘাত করার জন্য। মাহফুজ সাগরকে আঘাত না করে সাগরের ভাই ইকবালকে আঘাত করে ফেলছে। বাহ, তাহলে কি সেম ঘটনা ঘটলো, না একটু ভিন্ন হয়ে গেছে? একটু ডিফারেন্ট হয়ে গেছে কিন্তু। দেখেন, তাহলে সেম হয় নাই। অথবা আর কি করছে, আমি বললাম সাগরকে আঘাত করার জন্য, সে সাগরকে আঘাত করলো, তার ভাই মাহফুজকেও আঘাত করলো, না তার ভাই বাইজিৎকেও আঘাত করলো। তাহলে কি সেম আছে, নাকি একটু ডিফারেন্ট হয়ে গেছে? একটু ভিন্ন ঘটে গেছে। এখন তাহলে মাহফুজের শাস্তি কত দ্বারা? মাহফুজের শাস্তি, ধরেন দুইজনকে আঘাত করলো, তাহলে মাহফুজের শাস্তি কত? 326। তাহলে শরীফুলের ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে চলে আসবে 326, 111। বোঝার চেষ্টা করেন, 326 এখন চলে আসবে আমার 111। 111 কেন আসলো 109 না হয়ে? কারণ এখানে কেন, কেন হইলো এটা? কারণ সেম কাজটাই ঘটে নাই, ভিন্ন সহায়তার ফলে ভিন্ন কার্য সংগঠিত হয়েছে। এই জন্য সহায়তাকারীর হিসেবে আর 109 থাকে না। তাহলে 109 মানে যেটা বলছি, যাকে বলছি, যখন বলছি, যেভাবে বলছি, সেম ঘটনার ক্ষেত্রে সহায়তাকারীর 109। কিন্তু সহায়তার ফলে সেমটাই ঘটলো, সাথে ভিন্ন আরেকটা ঘটে গেল, তখন আর 109 এর কোনো প্রয়োজনীয়তা থাকে না। তখন দ্বারা হবে কত? 111। এটা বুঝছেন? হ্যাঁ, তবে এতটুকু বুঝলে হবে না, আরেকটু বুঝতে হবে এখানে। কি বুঝতে হবে? এখন আমি বললাম কাকে, কই আপনারা এদিক সেদিক চলে যান কেন? আমি বললাম হাসান সরকারকে বললাম রাকিব নামক ব্যক্তিকে কি করার জন্য? আঘাত করার জন্য। হাসান রাকিবকে আঘাত করলো, তাহলে আমার 109, বুঝছেন তো? আমি হাসানকে বললাম রাকিবকে আঘাত করার জন্য, হাসান রাকিবকেও আঘাত করলো, তার ভাইকেও আঘাত করলো, তাহলে আঘাতকারীর জন্য 326, আমার হলো 111। 326, এটা হলো 111-র মূল অংশ। এখন 111-র দুইটা অংশ বুঝতে হবে। আরেকটা অংশ কি, আমি ইসমাইল নামক ব্যক্তিকে বললাম রাকিব নামক ব্যক্তিকে আঘাত করার জন্য, ইসমাইল রাকিবকে আঘাত করলো এবং রাকিবের বাড়িতে অগ্নিসংযোগও করলো। এখন বলেন তো কি হবে? তাহলে যে গেছিল তার প্রথম কাজ হলো আঘাতের জন্য 326, অগ্নিসংযোগের জন্য কত? দণ্ডবিধির 436। তাহলে শরীফুলের কত হবে এখন বলেন? শরীফুলের কয়টা হবে? 111, 326, 436। সঠিক? সঠিক? সঠিক কিনা? না, সঠিক নয়। শরীফুলের কি হবে? ভিন্ন কাজের জন্য সহায়তার জন্য 111। আমি কোন কাজটার জন্য বলছিলাম? আঘাত। তাহলে আঘাতের দায় আমাকে নিতে হবে 111, 326। অগ্নি সংযোগের জন্য কি বলছিলাম? তাহলে ভিন্ন যে কাজটা ঘটছে, এটা কি আঘাতের কাজের সাথে মিল আছে? আঘাতের কাজের সম্ভাব্য ফল? না, সম্ভাব্য ফল নয়। এই জন্য তার দুইটা শাস্তি, অগ্নি সংযোগ এবং আঘাত। আমার শুধু কি 111 সহায়তা, কোনটার জন্য? আঘাতের দায়। তাহলে শরীফুলের হলো 111, 326, আর যে ঘটনাস্থলে গেছে তার হলো অগ্নি সংযোগের জন্য 436, আর আঘাতের জন্য 326। এখন প্রশ্ন হলো অগ্নি সংযোগের দায়টা আমি কেন নিলাম না? কারণ আঘাতের সাথে অগ্নি সংযোগের কোনো মিল নাই, কোনো সম্পর্ক নাই। এই এই সহায়তার কোনো সম্ভাবনা এটা না, এটা সম্ভাব্য ফল নয়। তাহলে দণ্ডবিধানের 111 দ্বারা বোঝার জন্য আপনাকে দুইটা ক্ষেত্র বুঝতে হবে। তাহলে 111 কি ভিন্ন কাজ যদি হয়, তাহলে দ্বারা 111 সহায়তাকারীর, এটা তো মানছেন? ভিন্ন কাজ ঘটে গেলে 111 দ্বারা হবে, এতটুকু তো বুঝছেন। এখন পরবর্তী অংশটা বুঝতে হবে যে ভিন্ন কাজ যদি হয়, তাহলে ভিন্ন কাজের দায় কি সহায়তাকারী নিবে নাকি নিবে না? নিবে নাকি? উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। আমি যে অপরাধের জন্য রাকিবকে সহায়তা করলাম, রাকিব আমার এই অপরাধটার পাশাপাশি আরেকটা কাজ করে ফেললো, তাহলে ওই কাজের দায় কি আমি নিব নাকি নিব না? উত্তর কি হবে? আপনি বলবেন নিতেও পারে, নাও নিতে পারে। কখন নিব? আমি বলছি কোনো ব্যক্তিকে কি করার জন্য, কোনো বাড়িতে চুরি করার জন্য। সে চুরি করতেছে, গৃহস্থ সজাগ হয়ে গেছে, তাকে আঘাত করে ফেলছে, দস্যুতা করে ফেলছে, তাহলে ওইটার সাথে মিল আছে কিনা? ভিন্ন কাজটার মিল আছে কিনা? মিল আছে। তাহলে আমি সহায়তার ক্ষেত্রে চুরি দস্যুতা দুইটার দায় নিতে হবে। আমি তো একজনকে বলছি যে এই বাড়িতে চুরি করার জন্য, সে চুরি করছে, দর্শনও করে ফেলছে, চুরির সাথে দর্শনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। তাহলে ভিন্ন কাজের ক্ষেত্রে দর্শনের দায়টা আমি নিব না, কারণ চুরির সাথে দর্শনের কোনো সম্পর্ক নাই। কিন্তু চুরির সাথে দস্যুতার সম্পর্ক আছে, দস্যুতার দায়টা আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। তাহলে 111 দ্বারাই সহায়তাকারীর জন্য ভিন্ন কাজ, ভিন্ন কাজের সহায়তা বা সহায়তার ফলে ভিন্ন কাজ হলে দ্বারা 111 আসে। এখন ভিন্ন কাজের সাথে
আরো কয়েকটা কাজ করতে পারে, কয়েকটা কাজের দায় আমি নিব যদি আমার কাজের, যে কাজের জন্য সহায়তা করছিলাম এটা করতে গিয়ে ওইগুলা হয়। কিন্তু আমি যেটার জন্য সহায়তা করছিলাম এটা করতে গিয়ে বাকি কাজগুলো হয় না, তখন কিন্তু ওই দায়গুলো আমি কি করব না, গ্রহণ করব না। দ্বারা হলো দণ্ডবিধানের 100 কত দ্বারা, 11 দ্বারা। তাহলে 111 দ্বারা কয়টা রূপ? সহায়তাকারী কি ভিন্ন কাজের দায় নিবে নাকি নিবে না? আর একটা উদাহরণ দিতেই বুঝবেন। আমি বললাম, জুয়েলকে বললাম কামরুলের খাবারে বিষ মিশাই হত্যা করার জন্য। জুয়েল কামরুলের খাবারে বিষ মিশাইছিল, কামরুল এবং হাসান সরকারের খাবার একসাথেই ছিল। কামরুলের খাবারে না এসে হাসানের খাবারে মিশাই ফেলছে, মারা গেছে কি হাসান? আমি কি এই দায় নিব? নিব কিনা? সে তো ভিন্ন কাজ করছে, দায় নিব কিনা? নিব। কারণ এটা তো আমার কাজের, আমার সহায়তার জন্য এই ঘটনাটা ঘটছে, এই দায় আমাকে কি করতে হবে, নিতে হবে। আমি জুয়েলকে বললাম হাসান সরকারের খাবারে বিষ মিশানোর জন্য, জুয়েল হাসান সরকারের খাবারে বিষ না মিশাইয়া হাসানের ভাইকে হত্যা করে ফেলছে। কিভাবে? গুরুতর অস্ত্র দ্বারা আঘাত করে। আর কি করছে? তার বাড়িতে অগ্নিসংযোগ করছে। তাহলে তার ভাইকে হত্যার দায়, তার বাড়িতে অগ্নিসংযোগের দায় কি আমি নিব? আমি বলছিলাম তার বাইরে হত্যা করার জন্য, এটার দায় আমি নিব না। তাহলে আমি দণ্ডবিধির 111তেই দায় নিব না, আবার 111তেই নিব। বুঝাইতে পারছি বিষয়টা? এই হলো দণ্ডবিধানের 111 দ্বারা। তাহলে 111 আমরা শুধু যদি বলি ভিন্ন কাজ, শুধু কি ভিন্ন কাজ হলেই হবে? ভিন্ন কাজটার সাথে সহায়তার কি থাকতে হবে, সম্পৃক্ততা বা মিল থাকতে হবে, তখন গ্রহণ করা হবে। ভিন্ন কাজটার সাথে যদি সহায়তার মিল বা সম্পর্ক না থাকে, সেই ক্ষেত্রে এটার দায় কখনোই সহায়তাকারী গ্রহণ করবে না। দণ্ডবিধানের 111 দ্বারা। দণ্ডবিধির 110 দ্বারাই বলতেছে, আমি ওমর সানি কি বলছি, ওমর সানি তুমি ওই বাসার ভিতরে যাবা, গিয়ে দেখবা বাসার দরজা খোলা আছে, দরজা খুলে দেখবা দুইটা ফোন আছে, এই ফোনগুলো আমার, রেখে চলে আসছি, তুমি গিয়ে নিয়ে আসো। অমর সানি সহজ সরল মনে ওই বাসায় গেছে, দরজা খোলা আছে, দুইটা ফোন আছে, নিয়ে চলে আসছে। আসার সময় বাসার লোকজন ধরে এমন পিটুনি দিছে, তাহলে কার কি অপরাধ? অমর সানি। অমর সানি যদিও বা দণ্ডবিধি আইনে কি করবে, 110 দ্বারা রেহাই পেয়ে যাবে, কারণ সে কি চুরি করতে গেছে নাকি সরল বিশ্বাসে গেছে? শরীফুল বলছে, শরীফুল বলছিল। তাহলে শরীফুলের মনে অপরাধ ছিল, অমর সানির মনে অপরাধ ছিল না। যদিও বা অমর সানি সাময়িক একটু পিট না গায়ে ফেলছে, কিন্তু সে রেহাই পেয়ে যাবে কেন? কারণ তার মনে অপরাধের অভিপ্রায় নাই। আর আমি যে শরীফুল সহায়তাকারী, আমার শাস্তিগত, এই গৃহে থেকে চুরি করতেছিল, এটার জন্য 380, সহায়তার দ্বারা চলে আসবে 110 দ্বারা। কত দ্বারা? 110। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে 110 কখন হয়? সহায়তাকারীর মনে এক অভিপ্রায়, যে সংগঠন করতে গেছে তার মনে এক অভিপ্রায়। রাস্তায় একটা মোটর সাইকেলে এক লোকে চাবি রেখে দোকানে ঢুকছে কি কিছু কেনার জন্য। এখন আমি সুলাইমানকে বলতেছি, সুলাইমান এই মোটর সাইকেলটা আমার, তুমি একটু দ্রুত নিয়ে চলে আসো ভাই, আমার একটা জরুরি কাজ আছে। এখন সুলাইমান এই গাড়ি আনতে গেছে, গাড়ি নিয়ে এসে চলে আসছে। পরবর্তী সিসিটিভির ফুটেজে দেখছে কে, এটা সুলাইমান। তাহলে সুলাইমান যদিও বা দণ্ডবিধানের 110 রেহাই পাবে কেন? সে কি চুরি করছে এটা? না না না, সে শরীফুলের কি করছে, সহায়তার ফলে এই কাজটা করছে। তাহলে শরীফুলের মনে কিসের অপরাধ? সে যে সহায়তা করছে কি মনে, কি কি উদ্দেশ্যে নিয়ে? চুরির উদ্দেশ্যে নিয়ে। তাহলে শরীফুলের শাস্তি কত হবে? মোটরসাইকেল চুরি করার জন্য 379, সাথে সহায়তার ধারা দিবেন কত? আমি তো চুরি করতে যাই নাই। এই ক্ষেত্রে 109 দিতে পারবেন না, 111 দিতে পারবেন না। শরীফুলের হবে 110, 379, সুলাইমান রেহাই পেতে পারে কেন? কারণ তার মনে অপরাধের কোনো কি নাই, ইচ্ছা নেই। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন? খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় কিন্তু। এটা শুধু এই অধ্যায়ের জন্য না, টোটাল দণ্ডবিধির জন্য কি একটা গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা, দণ্ডবিধি আইনের 112টা হলো কি জানেন? 111 ধারার ক্ষমপুঞ্জি। 111 ধারার ক্ষমপুঞ্জি কি মানে বুঝেন? ধরেন আপনি রহিস, আমি আপনাকে বললাম যে রহিস এই আমার এই জমিটা পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট আসতেছে কি করার জন্য, দখল করার জন্য, ক্রুকের আদেশ হয়েছে, তুমি দলমল নিয়ে এদেরকে কি করবো, বাধা দিবা। সহায়তা করলাম কিনা? রহিস দল নিয়ে এদেরকে বাধা দিল, তখন পুলিশ অফিসারের সাথে ওদের একটা হাতাহাতি হয়ে গেল, পুলিশ ম্যাজিস্ট্রেটকে সে কি করে ফেললো, আঘাতও করে ফেললো। তাহলে এই যে আমি তাদেরকে বাধা দিতে বলছিলাম, এই বাধাটা কি আঘাতের সম্ভাব্য ফল কিনা, হইতে পারে কিনা এই কাজটা করতে গিয়া? হতে পারে কিন্তু। এখন আমি যে রহিসকে বলছিলাম শুধু বাধা দেওয়ার জন্য, যদি শুধু বাধাই দিত তাহলে আমার 109 হইতো। বাধা দিতে গিয়ে কি করছে, আঘাত, একটা ভিন্ন কাজ করে ফেলছে না? তাহলে আঘাতের দায়টা কি আমি গ্রহণ করবো কিনা?
এটা দণ্ডবিধি আইনের 112 ধারাটা কি জানেন? 111 ধারার একটা উদাহরণ। বোঝার চেষ্টা করেন। তাহলে শরীফুল কি করবে? 111 হবে, এবং সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার জন্য ধরেন 186 হবে, এবং তাদেরকে আঘাত করার জন্য তাহলে রহিসের কি হবে? সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার জন্য 186, অথবা সম্পত্তি গ্রহণে যেহেতু বাধা দিছে 183, যাই বলেন। আর তাদেরকে আঘাত করার জন্য শাস্তিগত হবে দণ্ডবিধির 332-33। শরীফুলের কি হবে? 111, 186 বা 83, এবং 332-33। বুঝাইতে পারছি বিষয়টা? অর্থাৎ 111 ধারার সাথে 12 ধারার কোনটা সম্ভাব্য ফলের ক্ষেত্রে, নাকি সম্ভাবনা না থাকলে, যদি এটার ফলে এটা হওয়ার সম্ভাবনা থাকে, তখন 112 ধারাটা কি হয়? ব্যবহার হয়। মানে একটা 111 ধারার ক্ষমপুঞ্জির একটা উদাহরণ 112 ধারা। এটা আপনার টেনশন করার কোনো দরকার নাই, প্রশ্ন পড়ানোর সময় বুঝতে পারবেন। আপাতত বলবেন 111 ধারার যে জায়গাটা, যদি কাজের সম্ভাব্য ফল থাকে, তাহলে সেম এই কাজটাই। এই ক্ষেত্রে আপনি কি করবেন? 112 ধারা দিবেন। অথবা আরো সহজে বলে দিই, 111 ধারা যখন সহায়তা ব্যবহার করবেন, যদি এই কাজটার সাথে সহায়তার ফলটা সেম থাকে, তখন 111, 112 ধারা দুইটা একত্রে আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। আর 113 ধারা কি ব্যবহার করব? 113 ধারা আলোচনার বিষয়বস্তু হলো কি? তাহলে একই কাজে সহায়তার জন্য ধারা কত? 109। এই সেম কাজটা ঘটলে সহায়তাকারীর 109। আমার মনে এক অভিপ্রায়, আর যে অপরাধ করতে গেছে তার মনে ভিন্ন অভিপ্রায়, তাহলে সেই ক্ষেত্রে সহায়তাকারীর 110। সহায়তার ফলে যদি ভিন্ন কোনো কাজ সংগঠিত হয়, তাহলে 111। আর 113 কি জানেন? আমি বলছি শাহাদাতকে কি করার জন্য? পিকু বড়ুয়াকে আঘাত করার জন্য, গুরুতর জখম করার জন্য। শাহাদত পিকু বড়ুয়াকে কি করলো? গুরুতর জখম করলো। গুরুতর জখমের ফলে পিকু বড়ুয়ার কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল। তাহলে কি সেম কাজটাই হয়েছে? এটাই হয়েছে, সেম আঘাতটাই হয়েছে? আঘাত হয় নাই। পিকুকে আঘাত করতে গিয়ে আরো কাউকে আঘাত করছে, এরকম হয়েছে? ভিন্ন কোনো কাজও ঘটে নাই। তাহলে কি হয়েছে? এই আঘাতের ফলে পিকুর মৃত্যু হয়ে গেছে। তাহলে এটার নাম কি? সেম, একই ঘটনা ঘটছে, ভিন্ন ঘটনা, ভিন্ন কার্য, নাকি পরিণতি বেশি হয়ে গেছে? পরিণতি। এখন শাহাদাতের বিরুদ্ধে দণ্ডবিধি 302 ধারায় মামলা হয়ে গেল পিকুকে হত্যা করার জন্য। এখন শরীফুল বলে আমি তো সহায়তার দায় নিব না। কেন? আমি তো তাকে গুরুতর জখম করার জন্য বলছিলাম। আইনে বলতেছে তুমি গুরুতর জখমের জন্য বলছিলা, যদি এই গুরুতর জখম থেকে মৃত্যুর একটা সম্ভাবনার ফল থাকে, এটা যদি জানা থাকে বা এরকম হতে পারে, তাহলে তোমার ক্ষেত্রে 113, 302, আর শাহাদাতের জন্য 302। বুঝছেন? তাহলে 302, 113 কখন আসবে? সেম কাজটাই ঘটলে, ভিন্ন কাজ ঘটলে, নাকি এই অপরাধের মাত্রা কমে গেলে, বেড়ে গেলে, কমে গেলে, বেড়ে গেলে, তখন সহায়তার জন্য ধারা চলে আসবে কত? 113 ধারা। বুঝাতে পারছি বিষয়টা? ধারা কত? তাহলে সেম ঘটনার জন্য সহায়তা 109। আমার মনে এক, যে কাজ করতে গেল তার মনে আলাদা অভিপ্রায়, তখন 110। যদি সহায়তার ফলে ভিন্ন কোনো কাজ ঘটে, নতুন কোনো কাজ ঘটে যায়, তখন 111। আর যে অপরাধের জন্য সহায়তা করলাম, আমি একজনকে সহায়তা করলাম আর একজনকে দর্শন করার জন্য, দর্শনের ফলে তার মৃত্যু হয়ে গেল, তাহলে আমি কি? আমি সহায়তা করছিলাম ধরেন 9-1 জন্য, এখন দর্শনের ফলে তার মৃত্যু হয়ে গেল 9-2। আমি কি এটা দায় এড়াইতে পারি? আমি এটা দায় এড়াইতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে ধরেন দণ্ডবিধিতে বোঝাচ্ছে আর কি, তাহলে আমার কত হয়ে যাবে? যে দর্শনের ফলে মৃত্যু ঘটাইলো তার হবে কত? 9-2। কারণ আমার নারী শিশু আইনের 30 এবং 9-2। আমি বুঝাইতে পারছি? তাহলে এটা দণ্ডবিধিতে নেন 113 আর 9-2। যদি কাজের যদি জানা থাকে যে দর্শনের ফলে মৃত্যু হতে পারে, এটা স্বাভাবিক বিষয় হতে পারে, এই আর কি। দণ্ডবিধানের 100 কত দ্বারা? 13 দ্বারা। বাকিগুলা গেলে আজকে আর নিতে পারবেন না। আর দুইটা ক্লাসে সবসময় এই জায়গাগুলো শেষ করার চেষ্টা করি, কারণ এখানে 108-এর 5টা ব্যাখ্যা দিয়ে মূলত একটা ক্লাস করানো যেতে পারে, যদি আমাদের হিউজ পরিমাণ সময় থাকতো। তাই না? এই ব্যাখ্যাগুলো নেওয়াটা খুব জরুরি। 107-এর সহায়তা, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কিছু করার জন্য পরিচিত করে সে সহায়তা করেছে বলে গণ্য হবে। 107, সহায়তার ব্যাখ্যা কয়টা? দুইটা। কি কি? তথ্য গোপন করে, আর অপরাধ সংগঠনের সময় বা পূর্বেই সাহায্য করে। ওকে। 108-এ দুষ্কর্মের সহায়তার সংজ্ঞা। দুষ্কর্মের সহায়তার সংজ্ঞা ব্যাখ্যা হলো কয়টা? 5টা। যে ব্যক্তি কোনো কাজ করতে বাধ্য নয়, সে কাজ না করে সহায়তাকারী। 2 নাম্বার, অপরাধের সহায়তা বা ষড়যন্ত্র ফলে অপরাধ সংগঠিত হোক বা না হোক, সে সহায়তাকারী। 3 নাম্বার, শিশু পাগলকে সহায়তা করলে সেও সহায়তাকারী। 4 নাম্বার, দুষ্কর্মের সহায়তাকারী যিনি সহায়তাকারী, সেই ব্যক্তিও দুষ্কর্মের সহায়তাকারী। 5 নাম্বার, সহায়তাকারীর সাথে সংগঠনকারীর পরিচয় থাকুক বা না থাকুক, তারাও সহায়তাকারী। বিদেশে সহায়তা 108-এর ক।
109 সহায়তার ফলে যে অপরাধটা সংগঠিত হবে, সেই সহায়তার জন্য আইনে শাস্তির স্পষ্ট কোনো বিধান না থাকলে সহায়তাকারী সংগঠিত অপরাধের পূর্ণ দায় গ্রহণ করবে। 109-এর সাথে যে অপরাধটা সংগঠিত হবে সেই ধারাটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে 109 ধারাটা কার জন্য? সংগঠনকারী এবং সহায়তাকারী উভয়ের জন্য, নাকি শুধু সহায়তাকারীর জন্য? শুধু সহায়তাকারীর জন্য। আমরা এই অধ্যায়ে কার শাস্তিগুলো বের করব? সংগঠনকারীর না সহায়তাকারীর? এই অধ্যায়ে শুধু আমরা সহায়তাকারী ষড়যন্ত্রকারীদের কি করব? শাস্তি খুঁজে বের করব। সংগঠনকারীর জন্য তো নির্দিষ্ট শাস্তির বিধান দেয়া আছেই। সহায়তাকারী কি সংগঠনকারীর চাইতে ভিন্ন দ্বারাই শাস্তি ভোগ করবে, নাকি একই দ্বারাই? একই দ্বারাই। কেন? কারণ তার সমান শাস্তি হবে। ঠিক আছে। দণ্ডবিধানের 110 দ্বারা আমি যাকে অপরাধের সহায়তা করলাম, যে ব্যক্তি সংগঠন করতে গেল তার মনে অপরাধের অভিপ্রায় নাই, কিন্তু আমার মনে অভিপ্রায় আছে, তাহলে আমার যে অপরাধটা হবে সেই দায় গ্রহণ করব। আমার জন্য সহায়তার দ্বারা চলে আসবে কত দ্বারা? 110 দ্বারা। আমি যাকে অপরাধের জন্য সহায়তা করলাম, সে যদি আমার এই সহায়তার ফলে এই কাজ এবং ভিন্ন কোনো কাজ করে, তাহলে দুইটার দায়ী গ্রহণ করতে হবে। যদি ওই কাজ এবং ভিন্ন কাজের একটা কি থাকে, সংমিশ্রণ থাকে, বা ওইটার সম্ভাবনা থাকে। আর যদি সম্ভাবনা না থাকে, তাহলে আমার 111 আসবে, ঠিক আছে, তাহলে কি না? ভিন্ন কাজের জন্য না। বুঝাইতে পারছি? দণ্ডবিধানের 112 দ্বারা 111 উদাহরণটা, 113 দ্বারা যে কাজের জন্য সহায়তা করা হলো, যদি এই সহায়তার দায়ী থেকে, অভিপ্রায় থেকে ভিন্ন কোনো পরিণতি সংঘটিত হয়, তাহলে সেই ক্ষেত্রে সহায়তাকারীর দায়ী দায়িত্ব দণ্ডবিধানের 113 দ্বারা। তাহলে আমি কাউকে সাধারণ আঘাত করতে বললাম, সে গুরুতর আঘাত করলো, তাহলে আঘাতের ফলে তো গুরুতর হয়েই যেতে পারে, তাহলে আমাকে 113 আসবে। গুরুতর দায়টা আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।